আমি তো একটা বাচ্চা, আমার পেটেতে কিভাবে একটা বাচ্চা বের হয়। প্রায় 12টা বছর আমার পায়ে ছিকল ছিল। আমি কি মুসলমান না আমি বৌদ্ধ না খ্রিস্টান আমাকে বলেন। আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম চামেলি, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আচ্ছা, চামেলি পুরান ঢাকা থেকে এসেছে। চামেলি তো হ্যালোইট 920 নিশ্চয়ই শোনেন না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার মানে আপনি নিশ্চয়ই জানেন যেখানে কিছু বেসিক পরিচয় প্রথমে দিয়ে নিতে হয়। একটা হচ্ছে আপনার বয়সটা যদি বলতেন। সরি ভাই, আমার বয়সটা আমি নিজেও বলতে পারছি না। চামেলি প্রথমেই আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে। চামেলি জানে না তার বয়স কত। প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বলতে পারি যে হ্যালোইট 920 শুরুর আগেই কেমন যেন একটা দোলাচালের মধ্যে আমরা পড়ে গেলাম। কেন জানে না চামেলি তার বয়স, সেটা আমরা পুরোটা অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবো। আচ্ছা, আপনি বয়স জানেন না, আপনি পুরান ঢাকাতে থাকছেন এখন বর্তমানে, রাইট? হ্যাঁ। ওকে, চামেলি কোথা থেকে শুরু করবেন? ছোটবেলা আমি নিজেও জানি না, আমার আব্বু আম্মুকে তো আমাকে একজনে নিয়ে আসছে, তার নাম ছিল নাজমা। উনি আমাকে নিয়ে এক বাসা আমাকে দিছে। তো বাসা আমাকে রাখার পর বলছে যে মেয়েটা তো ভালোই, তো আমার কাজে মেয়ে নাই, ও আমার কাছেই থাক। এটা কি আপনার সেই ছোটবেলার একেবারে ছোটবেলার স্মৃতি? মানে এটা কি আপনার মনে আছে নাকি আপনি কারো কাছ থেকে শুনেছেন? না, এটা আমার মনে আছে। ওকে। তো আমার হাতে একটা পিঠা ছিল, তেলের পিঠা, যেটা বলেন যে পোয়া পিঠা। পোয়া পিঠা বলে, অনেকে তেল পিঠাও বলে। হ্যাঁ। তো আমার গলা মিদে আবার 5টাই ছিল স্বর্ণের মতো, তাবিজের মতো, যে গ্রামে মেয়েরা পরে, ওটা ছিল। তো ওনারা আবার খুলে নিয়ে নিল। আমার চুল ছিল বড় বড়, তো চুলগুলি কেটে ফেলে দিল। কেটে ফেলে দেওয়ার পর বলতেছে ওর পায়ে ছিকল দে। ওই সময়টাতে শিকল দেওয়ার কথা বলছিল। আপনি তখন কথা বলতে পারেন? হ্যাঁ, কথা বলতে পারি। তখন আমি এতটুকু ছিলাম। আপনার ওই সময়টায় মা বাবা কোনো কিছু মানে না? আমি নিজেও জানি না আমার মাকে বাবাকে, শুধু একবার শুধু জানতে চাই যে মা তুমি যেখানেই থাকো আমাকে একটু আদর করে বুকে টেনে নাও, বাস এতটুকু আমার রিকোয়েস্ট। তো যে বাসা আমি বড় হয়েছি, ওনারা আমাকে পায়ে ছিকল দিয়ে ভাইয়া অনেক অত্যাচার করছে, মায়ের দৌড় করছে, এবং গরম পানি ঢালা হয়েছে। পাকের ঘরে আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। বড় একটা মাছ রান্না করলে মাছও আমাকে দেয়নি কা। মাছের মাথা দিছে, মুরগি রান্না করে মুরগির খাঁচা দিছে। কোনদিন আবার জুঠা ভাতও খেতে হয়েছে, 3 দিনকার পচা ভাত ধুয়ে ধুয়ে খেতে হয়েছে আমার। জাস্ট আমি শুধু আমরা শুরু করেছি মাত্র, আমরা জানি না যে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো। প্রায় 12টা বছর আমার পায়ে ছিকল ছিল। 12 বছর আপনার পায়ে শিকল ছিল। আপনি পুরান ঢাকার কোন বাড়িতে বড় হয়েছেন আমাদেরকে একটু বলবেন? ভাই আমি ও বাড়ির নাম বলতে পারবো না। এটা কি পুরান ঢাকাতেই ছিল? এবং যাকে আমি বাবা ডাকতাম যখন আমি সাবালক হইনি, সে বাবা আমার সাথে কি বলবো, আজকাল বলে শুনছি যে মেয়েদের পারলে বলে মেয়েদের আপন মেয়ের মতো দেখে, কিন্তু তারা আমাকে আপন মেয়ের মতো দেখেনি। সে বাবা আমার সাথে এটা করছে। সে নাকি বড় ভাই শুদ্ধ আমার সাথে এটা করছে। এটা মানে আপনি শারীরিক সম্পর্কের কথা বলছেন? আমাকে মুখ বেঁধে হাত বেঁধে, তখন আমার পায়ে ছিকল, আমি বুঝিনি কিছু, আমাকে পেন পড়তে দেয়নি কা, আমাকে স্কার্ট পরা রাখতো। পরিবারের অন্যান্য মেম্বাররা ছিল না? ওনার স্ত্রী? আমি ওনাকে বলছি যে মা আব্বু আমার সাথে এটা করছে, কয় কি বড় হইলে ভালো জায়গা বিয়ে দিব না, এসব কথা যে মানুষ না জানে। কিন্তু আমি মহল্লা মানুষ সবাইকে বলছি, কারণ আমি মিথ্যা তো বলতে পারি না কারোর কাছে, আর সত্যটা আমার পেটে থাকে না। তো আমি সবার কাছে বলছি, বলার পর বলছে বোন আমরা কি করব বল, আমরা তো ওদের বিরুদ্ধে যেতে পারি না। তো আমার যে একটা চাচি ছিল, চাচির কাছে বলছি, চাচি বলছে এসব কথা কারোর কাছে বলিস না, মানুষে খারাপ কইব, মনের ভিতরে রাখা দিয়ে, ঠিক আছে বড় হইলে এটা মনে কর প্রকাশ করিস। তো যখন আমি সাবালক হয়েছি, আমাকে একটা গরম ট্যাবলেট খাওয়ানো হয়েছে, মানে যে মাসে মাসে যেটা হয় সেটা হয়নি। তো আমাকে গরম পানি দিয়ে একটা ওষুধ খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পর আপনি বলুন, আপনি আজকে সবচাইতে ভালো জায়গায় এসেছেন, যে জায়গাটায় মন খুলে মানুষ মনের কথা বলতে পারে। আমরা হয়তো কিছুই দিতে পারবো না আপনাকে। আপনি যদি কাঁদতে চান আপনি মন খুলে কাঁদুন, আপনি যদি বলতে চান মন খুলে বলুন। আমি কখনো বাচ্চা কি জিনিস আমি বাচ্চা বুঝিনি। আমি তখন বড় হইনি যে আমার পেটে যে একটা বাচ্চা আসবে। আমার তখন বিয়ে হয়নি, আমার বাচ্চা আসবে কোথা থেকে। আমি কারোর সাথে কিছু করিনি, শুধু ওনারাই করছে। তো ওনারা আমাকে একটা গরম পানি দিয়ে একটা ওষুধ খাওয়াচ্ছে। খাওয়ার পর এতটুকু একটা জিনিস বেরোচ্ছে। বেরোর পর মহিলার মেয়ে বলতেছে মা এটা কি, একটা বাচ্চা। দুইটা চোখের পানি ঝরঝরা পড়ছে যে আমি তো একটা বাচ্চা, আমার পেটেতে কিভাবে একটা বাচ্চা বের হয়। তখন আমার অনেক বেলেটিকে শুরু হয়। শুয়ার পর আমাকে হাসপাতালে নিয়ে যায় না, আমাকে ঘরের ভিতরে রাখে, গরম পানি ঢালে। এই কাজটা করতো আপনার পালক পিতা? হ্যাঁ। আমি একটু আপনাকে থামাচ্ছি চামেলি। প্রিয় শ্রোতা, আমরা আসলে প্রথমেই এত বড় একটা ধাক্কা খেয়েছি। আমি গল্পটাকে চামেলি, আমি এবং আমার শ্রোতা যারা রয়েছেন তাদের বোঝার জন্য আপনি একটু ধীরে ধীরে সুন্দর করে গুছিয়ে যদি বলেন, স্টেপ বাই স্টেপ, কারণ আপনি খুব দ্রুত যাচ্ছেন, অনেকেই হয়তো খেই হারাই ফেলবে। কিভাবে আপনি আসলেন ফ্যামিলিতে, কি করতো আচরণ, কোন রাতে আপনার সাথে ঘটনাগুলো ঘটলো, এবং ঘটার পরে এটা ক্রমান্বয়ে ঘটতো কিনা, আপনি ধীরে ধীরে যদি সামনের দিকে যান। নাজমা যখন এই বাসা দিয়ে, তো নাজমাটা কে ছিল? ও এলাকায় থাকে, ওর হাজবেন্ডের নাম হলো কালাম। হ্যাঁ।
আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কোথা থেকে আনছো। যখন ওনারা কিছু বলে না তখন আমি আর কোনো কিছু বলি এই না। নাজমার সাথে কি পরবর্তীতে আপনার যোগাযোগ ছিল? হ্যাঁ হ্যাঁ, ওনারা পরবর্তীতে আপনি প্রায়- যোগাযোগ করেছেন? হ্যাঁ, অনেক জিজ্ঞাসার চেষ্টা করছি নাজমা আপা আমাকে কইতে আনছেন, আমার মাকে, আমি কি মুসলমান না আমি বৌদ্ধ না খ্রিস্টান, আমাকে বলেন। আমি যদি মারা যাই আমার মাটি দিবে কে? তো বলতেছে তুই জানোস ভালো, আমি কি জানি, যাতে গালাগালি করে, তুই একটা রাস্তার মেয়ে, যা মুখ দেখতেছে তা কইতাছে। তো আমি কিছু বলিনি। মানে এটা পরে হয়েছে যখন আমার পায়ের ছিগল খুলাইছি তখন আমি উনাকে জিজ্ঞেস করছিলাম। তো যে বাসা আমি ছোটবেলা থেকে বড় হয়েছে পায়ের ছিগল ছিল, ভাইয়া বিশ্বাস করবেন না, আমাকে পায়ের ছিগল উঁচা করে রাখতো। উঁচা মানে? উঁচা করে পাও, যেমন কুকুরদের বেঁধে, কুকুরদের পাটা টান, ওহো, এইভাবে রাখতো। তো আমি এখন আমার ছোটবেলার অভ্যাস, পা উঁচু করে না ঘুমালে আমার রাত্রে ঘুম আসে না, পা প্রচন্ড ব্যথা করে। তো ওনারা আমাকে কারেন্টের তার পেঁচানো মারতো, বেল দিয়ে মারতো, এবং যেটা হলো মরিচ বাটা। যে কোনো মেয়েদের মনে হয় এসব, যে মেয়েরা এখন শুনতেছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কোনোদিন কে কখনো বিশ্বাস করো না। আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমাকে মরিচ বাটা লাগানো হয়েছিল, যে কোথায় লাগানো হয়েছিল সেটা আমি প্রকাশ করব না, সেটা আপনারা ভালো করে বুঝে নিতে পারছেন। মরিচ বাটা লাগানো হতো তো আমি মুরগির মতো লাফাইতাম, তো আমাকে ঠান্ডা পানির ভিতরে রেখা দিতে হইতো, শীতের ভিতরে আমাকে উলঙ্গ করে বাইরে খাড়া করে রাখতো। তখন 10 জনের সাথে সারা রাত ছাড়া আমাকে দেখতো, তখন প্রচন্ড খারাপ লাগতো। তো আমি খালি চিন্তা করি এগুলো কেন করতো আপনার সঙ্গে? কাজ না করলে আমাকে মারধর করা হইতো। আর ভাইয়া আমার পায়ে প্রচন্ড ঘা হয়ে গেছিল, পাও রাতে অনেক চুলকাতো। তো আমি বলছি মা আমার পাও দুইটা কাইটা ফালাই দেন, আমার আর ভাল লাগে না যন্ত্রণা। এই পার গাও নিয়ে আবার পানি চাপ দিতাম, বালতি বইরা বইরা কাপড় আমাকে ধুইতে হইতো, ঘর পুছতে হইতো। ওই লোকের নাম কি ছিল বলবেন? আমি নামটা বলতে পারবো না ভাইয়া। ওকে, আপনি যদি না বলতে চান আমরা নামটা আপনার কাছ থেকে জোর করে বেরো করবো না। আচ্ছা। ঠিক আছে। একটা জিনিস কি ভাইয়া, ওর ঘরে 2টা মেয়ে, উনি লজ্জার ব্যাপার, তবু বলি যে আর 10টা মেয়ে শুনুক, ওনারা যখন হতো আমাকে দিতে হইতো। আপনি কি বুঝতে পারতেছেন? মানে আমি যতটুকু বুঝেছি যে ওই পরিবারে আরো 2টো মেয়ে ছিল, হ্যাঁ। এবং তাদের যে মান্থলি প্রবলেমটা হতো সেই প্রবলেমের কাপড় চোপড় গুলো আপনাকে ধুতে হতো। আমি ধুইতে। ওনারা যে ভাত খেয়ে রাখতো ওই জুঠা ভাত আমাকে খেতে হতো, না খেলে মারতো। জুঠা ভাতের ভিতরে তেলে পোকা এগিয়ে রাখতো, ইঁদুর এগিয়ে রাখতো, ওগুলো আমাকে খেতে হতো। তো রাত হতো, রাত্রের ভিতরে বলতো কি, তখন তো ছোটবেলায় সবাই বিছনা রুমরা করে। জি। ছোটবেলা আমি বিছানা আমাকে কি করতে, চাপকল আছে না, চাপকলের এখানে ছালা বিছায়া, কাঠের উপরে বিছায়া ওখানে আমাকে শোয়া করে রাখতো। এইভাবে শুয়ে থাকতাম। না একটা বালিশ ছিল, না একটা খাতা ছিল, না একটা চাদর ছিল। তো ফাইসলামে তখন আমি যখন 7 বছর হলাম তখন আমাকে মারধর করতো কি, আমাকে মানে শরীরের মধ্যে টাচ করে মারতো। যাচ্ছে না কোন কোন মেয়ের থাপ্পড় মারে, চুলো ধীরা মারে, এরকম না, আমাকে গায়ে টিপা টিপা মারতো, মাথা মধ্যে হিট মারতো, ঠিক আছে, কল দিয়ে বাড়ি মারতো। এই মারটা কি মারতো? মারতো যাকে আমি মা ডাকতাম। আচ্ছা। তার ঘরে সবাই আমাকে মারতো, কিছু বলতাম না। কেউ কোক সামনে ঘুষা মারতো, কেউ মাথা মিদে লাথি মারতো, কেউ মাথা মিদে ঘুষা মারতো, অনেক মারধর করতো। মানে ওনার 2টো মেয়ে ছিল? হ্যাঁ, 2টা কোন মেয়ে। ছেলে ছিল? হ্যাঁ, 5টা ছেলে ওনার। 5টা ছেলে 2টো মেয়ে, 7 জন। এই 7 জনের সবাই আপনার সাথে এরকম আচরণ করতো? ওকে, তারপর? তো ওনার 2টা ছেলে আছে, নাম হলো জুয়েল মুনির, ওদের আমি আবার কোলে পিঠে করে মানুষ করছি। আপনার চেয়ে ছোট ছিল? হ্যাঁ, ওরা আমাকে আবার খুব আদর করে, আমাকে বড় বোন বলে জানে। এখনো দেখলে সালাম দিবে আমাকে, আমাকে দেখলে সিগারেটটা পর্যন্ত এখন খায় না। ওদের পালছি, পালার পর ওই মেয়ের একটা বিয়ে হলো। বিয়ে হওয়ার পর যে দেখেন ভাইয়া পাপেরও ছাড়ে না, মেয়ের একে 7টা বিয়ে হয়েছে। কোন মেয়ের? বড় মেয়ের। ওনার যে ছোট মেয়ে যেটা কলেজে পড়াশোনা করতো, এখন সরকারি চাকরি করে, ও বিয়ের আগে একটা প্রেগনেন্ট ছিল, কার বাচ্চা ও নিজেও জানতো না, ওইটাও নষ্ট করলো। তা দেখেন ভাইয়া পাপেরও ছাড়ে না। আমার ক্ষতি কে করবে, আল্লাহর ক্ষতি করে দিচ্ছে। তো ওখান থেকে একটা ছেলের সাথে আমার ইলেকশন হয়। আমি যতদূর বুঝি যে আপনি যে পরিবারে আসলেন, কোন একজন মহিলা আপনাকে পরিবারে দিল, তার নাম ছিল নাজমা, যার কাছ থেকে আপনি উদ্ধার করতে পারেননি এখন পর্যন্ত, যে আপনার কথা থেকে নিয়ে এসছে। 1 2 নম্বর হচ্ছে এই পরিবারে আপনি কত বছর ছিলেন? প্রায় 12 বছরের মতো। 12 বছর। আপনি এখানে আসার পরে 12 বছর ছিলেন, এখানে আপনি সাবালিকা হয়েছেন, এখানে আপনাকে অমানবিক কিছু কাজকর্ম করাতো এবং আপনার উপরে প্রচন্ড শারীরিক নির্যাতন করত ওই বাড়ির গৃহকর্ত্রী, এবং ওই বাড়িতে আপনার যে পালক পিতা ছিল তিনি আপনার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করতেন জোর করে। একটা সময় পরে আপনি কনসিভ করেন, বাচ্চা চলে আসে পেটে, এবং সেটা আপনাকে, তখন কি আপনি সাবালিকা ছিলেন না নাবালিকা ছিলেন? এখন আমার বয়স কত সেটা আমি জানি না, তখন আমার বয়স ছিল 11 বছর। তার মানে আপনি তখন নাবালিকা ছিলেন। সেই সময়টাতে আপনি কনসিভ করে ফেললেন, বলা যেতে পারে আপনাকে জোর করে হোক, যেভাবেই হোক আপনাকে অ্যাবর্শন করানো হলো। এই হচ্ছে গল্পের সামারি। তারপরে আমি আসতে চাই, আপনি একটু সিরিয়ালি বলবেন প্লিজ, একের পর এক, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ।
তারপরে ওখান থেকে এক ছেলের সাথে সম্পর্ক হলো, ছেলের নাম হলো মাসুদ। ও আবার রাস্তা দ্বারা মুড়ি খাচ্ছে। মাসুদের সাথে কিভাবে হলো? রাস্তা খারে মুড়ি খাচ্ছে। আচ্ছা, okay. তো ভাই আমার এমন একটা শিকল পায়ে ছিল, 5 তলা পর্যন্ত চলে যেতাম। শিকল দিয়ে আপনি 5 তলা পর্যন্ত যেতে পারতেন? দোকানেও যেতে পারতাম, দোকান থেকে সদে আনতাম, পানি আনতাম। শিকল পড়া অবস্থায়? হ্যাঁ। লোকজন কিচ্ছু বলতো না? কিচ্ছু বলতো না, ওনাদের ভয় পাইতো। ওনার 4টা ছেলে সন্ত্রাসী, একটা ছেলে সাংবাদিক। সাংবাদিক? কোন পত্রিকার সাংবাদিক? পত্রিকার, মানে কোন একটা দৈনিক পত্রিকার সাংবাদিক? উনি নামের সাংবাদিক, কামের সাংবাদিক না, মানে বুংবাং টাইপের সাংবাদিক। ওকে। তো শিকল শুদ্ধ আমি যেতাম, তো শিকল দ্বারা স্কার্ট পরা ছিলাম। তো স্কার্ট যে ভাইয়া পরছি, নিচে পেন পরিনি, আমাকে পেন পরতে দেয়নি। পেন পরতে দিলে পেন কেটে ফেলে দিত। কে কাটতো এটা? যাকে আমি আম্মা ডাকছি। কেন কাটতো? মানে পেন পরতে দিত না। ওনার মেয়েদের স্মার্ট ভাবে রাখতো, আমাকে রুংনা ভাবে রাখতো। তো এক পর্যায়ে গেছে ভাইয়া, এই যে ঈদ যে গেছে, রোজার ঈদ, আপনার কোরবানি, এখন ঈদের ভিতরে আমি কান্না করি। কেন কান্না করি জানেন? যে আগের দিনটা যদি থাকতো ভাইয়া, তাহলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারতাম, কিন্তু কার সাথে ঘুরিনি। ঈদের ভিতরে ভাইয়া আমাকে কম দামে একটা ছিঁড়া জামা দিচ্ছে, আর ওর মেয়েদের ভালো ভালো জামা দিচ্ছে। তো পেনজেম পরছি, আমাকে বলে যে তুই বাইরে ঘুরতে পারবি না, তুই ভিতরে থাক। তো ঈদের ভিতরে কান্না করছি ভাইয়া, যে আল্লাহ, একটা বছর একটা দিন আমি কি কারোর মুখ দেখতে পারবো না? আমি কি বাইরে যেতে পারবো না? তো মাসুদের সাথে দেখা হলো, ও আবার সাদা শার্ট আর সাদা পেন পরছে। ভাই আমাকে 5টা টাকা মুড়ি দিবেন? মেয়ে হয়ে কিভাবে ছেলেদের অর্ডার দেন, আপনি এসে নিতে পারেন না? মুড়ি নিয়ে আসছে। আইসা দেখে আমার পায়ে বড় একটা ছিকল। কি ব্যাপার, তুমি কি পাগল নাকি? তুমি কি কাউকে কামড়াও? আমাকে কেন কামড়াবো? আমাকে ছিকল দিছে, তাদের ভালো লাগছে, সেজন্য ছিকল দিয়ে রাখছে। এরপর ওর সাথে আমার রিলেকশন হয়। মুড়ির ভিতরে একটা কাগজ দেয়, ছোট্ট একটা করে নাম লেখা। তো ভাইয়া এখন তো যেটা মানে দেখ শিক্ষিক বিদ্যা, মানুষের দেখি সরি, ডিসকাস্টিং, মানে যা দেখি তা শিখতেছি। তো যে কাগজটা আমি যে আই লাভ ইউ লিখছে, তো আমি জানতাম না, আমি ভালোভাবে আমি নিজে এখন ভালোবাসা কি জিনিস বুঝিনি। তো ওর মেয়ে যাবা কলেজে পড়াশোনা, ওই মেয়েকে আমি দেখালাম যে কানুন আপু, বড় মেয়ের নাম ছিল কানুন, ওইটা কি লেখছে? বলতেছে এটা তো আই লাভ ইউ লিখছে। কে লেখছে? আমি ওই ছেলে লেখছে। কত বড় সাহস, এক কাজের মেয়েকে আই লাভ ইউ লিখছে, ওরে ধরা মায়ের দরকার। পরে ওই ছেলে কি করলো, যে বাসা মানে ও থাকে, ও বাসার ভাড়াটা আমাদের বাড়িতে ভাড়া এলো। উনি আবার শরবত বিক্রি করে, ওনার নাম ছিল আবার বাবু, বউর নাম ছিল রানী, আর মেয়ের নাম হলো বর্ষা। উনি আমার কি করলো, বাসা আসলো, আসার পর আমার সাথে মাসুদের সাথে দেখা হলো। ছাদের উপরে যা মাসুদের সাথে কথা বলি এবং বারিন্দার সাথে কথা বলি, এরপর যে মা ডাকি, সে আবার দেখে ফেলে। দেখার পর যে আমার চুল ছিল ভাইয়া, বড় বড় চুল হলে না কেটে ফেলে দিত। মাসুদের সামনে চুল গেলে আমার কেটে ফেলে দিল। মাসুদের সেদিন বকছে যে আপনি একদিন আমি এই মেয়েকে চিকল ভেঙে ওকে পালাই নিয়ে যাও। যে ছেলেটা আপনাকে মুড়ির ভিতরে আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিল, ওকে আমি ভালোবাসি, ওকে আমি যেভাবে হোক আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, আপনি দেখবো কি করেন আপনি। পরে মাসুদকে ইচ্ছা মতো মারধর করা হলো, যে বড় ভাই উনি আবার মারধর করলো। মারধর করার পর মাসুদে বললো যে চলো তুমি অক্ষণ চলো আমার সাথে। আমি কিভাবে যাবো? পাইছি করে আমি কিভাবে যাবো? আমাকে নেওয়ার মতো ক্ষমতা তোমার নেই। আমি এই জায়গাটায় ফিরবো, আমার কিছু কোশ্চেন আছে। পুরো ঘটনাটা শোনার পরে আমি আসলে পুরোটা মাথায় নিতে পারিনি, হঠাৎ করে আসলে অনেক বেশি ধাক্কা খেয়েছি, যেটা সাধারণত হয় হ্যালো 920 ধীরে ধীরে আমরা একটা গল্পের অনেক চড়াই উতরে পার করি, কিন্তু প্রথমেই আপনার গল্পের এত বেশি আপস এন্ড ডাউন আমি ঠিক সামনে নিতে পারিনি। আমি কিছু কোশ্চেন করতে চাই, ঠিক মাসুদের এই জায়গাটা থেকে আমি আসবো, তবে তার আগে আমি একটু পেছনে ফিরে যেতে চাই। সেটা হলো যে আপনার সাথে আপনার পালক পিতা যে সম্পর্কটা করত, এই সম্পর্ক তো আপনি সবাইকে বলে দিয়েছিলেন, লাইক ওনার ফ্যামিলিতে যে ওনার যে সন্তানরা আছে তারাও এটা জানতো। জানার পরে তাদের প্রতিক্রিয়া কি ছিল, বিশেষ করে ওনার সন্তানদের প্রতিক্রিয়া? তারা কিছু বলতো না। তার 2টা ছেলে বলতো যে এইভাবে একটা মেয়ের বান্দির মতো খাটানো, মেয়ের জীবনটা নষ্ট করছো, তোরাও দেখিস আমাদেরও এরকম ক্ষতি হবে, কোনোদিন না কোনোদিন কেউ আমাদের জীবন নষ্ট করবে। ওই ছেলেরা বললো। মেয়েরা কোনো কথা বলতো না? মেয়েরা কোনো। মেয়েদেরকে আপনি বলতেন যে আপনার আব্বু আমার সাথে এরকম করে? হ্যাঁ বলতাম। মেয়েরা কিছু বলতো না? মেয়েরা আরো আমাকে মারধর করতো। এই ধরনের ফ্যামিলি, ও মাই গড। ওকে, আর কি দেখেছেন আপনি? যাকে আমি মা ডাকছি তিনি কি করতো, কাজের মেয়ে নিয়ে আসতো, কাজের মেয়েদের সাথে করাইতো। যে কটা মেয়ে আসতো সব কটা মেয়েদের, পারবিন ছিল, রানীর কথা যে বললাম রানীও ছিল, সবার সাথে করতো। এই ধরনের সেক্সুয়াল রিলেশনশিপ আপনি যাকে পালক পিতা ডেকেছেন তার সাথে তার স্ত্রী নিজে করিয়ে দিত। ওকে ওকে, কি বললো ঠিক বুঝে উঠতে পারছি না। তার মানে এটা সব মহলে সবাই এটা জানলেও এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া হতো না? এবং আপনার পালক মা যিনি, তিনি বলতেন যে এগুলো যদি কোথাও বলো তাহলে তোমার বিয়ে দিয়ে দিব না, এবং অত্যাচার বিয়ে দিব না। ভালো ভালো জায়গা থেকে বিয়ের কাজ আসতে ভাইয়া আমাকে বিয়ে দেয়নি। পরে একদিন রাত্রে ও আমাকে বললো কি বাইরে একটু কথা বলবো, বাইরে আসো। তো বাইরে গেছি, কথা বলতেছে, তো এই মধ্যে ও মা আমাকে আবার বদনাম ছড়া দিল যে আমি ওর সাথে বলে কি করছি। তো মহল্লা সবাই জানাজানি হয়ে গেল। জানাজানি পর বলতেছে যে মাসুদ তুই যখন এই মেয়ে নিয়ে বদনাম করছে, তা যত এই মেয়েকে বাচ্চা
যেমনি হোক মেয়েটাকে মাসুদটা আসলে কি আপনাদের পাশের বাড়িতেই ছিল? আর না, আমাদের তিনতলা যে বাসা মানুষ হয়েছে ও বাসা ভাড়া গেছে। বাসা ভাড়াটিয়া ছিল? হ্যাঁ, ও বাসা ভাড়াটা ছিল। যাওয়ার পর আমাকে বলতেছে, তুই কি আমাকে ভালোবাসিস? আমাকে হ্যাঁ ভালোবাসি। চল চল চল। আমাকে তাহলে শিকল কিভাবে যাব? ভালো কি সত্যি বাসতেন? হ্যাঁ, আমাকে বলতেছে যে যেভাবে হোক তুমি আমার জন্য রাত্রে অপেক্ষা করবা। তো রাত্রে আসছে, রাত্রে কথাবার্তা বলতেছি, বলার পর ধৈরা ফেলাইছে। ধরার পর আমার চুলে মুঠি ধরে 4 তলাতে হেসরা নামাইছে। নামানোর পর আমাকে তোমার খালি কোকসামি দিলাইতেছে, পাঁচলি মিদে ঘুষাইছে উনার বড় ছেলে আর উনি। তো আমি বলতেছি যে কেন মারতেছেন? ওই ছেলের সাথে তার কি সম্পর্ক? আমি ছেলের সাথে আমি প্রেম করি। পরে কথা বলার পর আরো মারার পর ওই ছেলে কি করছে, রাত করে ঘুমিটা বেট খাইছে, রাস্তার মধ্যে খাড়া খাড়া গান গেতেছে। তো আমি চামিলি নিয়ে ভেগে যাবো, চামিলি নিয়ে ভেগে যাবো। তো ওই ছেলেরে পুলিশ দা ধরে দিছে। ধরা দেওয়ার পর পুলিশে অনেক মারধর করছে। তো মারধর করার পর আমি একদিন সুযোগ পেলাম, টেবিলের ভিতর ডয়ের ভিতর অনেকগুলি টাকা, সব 500 টাকার নোট। তো আমি তো টাকা চিনিও না ঠিক মতো। তো আবার চাবিটা রাখছে, আমার তালার চাবি। আমি আবার কি করছি, একবার হ্যাসকোভেল দিয়ে তালা কাটতে গেছি, তো ধরা পড়ে গেছি। বাথরুমেতে টাইনা হ্যাস্তার বাই করছে, স্কার্ট আছে না, মানে শোলের পুঠে গেছে। তো রাস্তার মধ্যে ফালাই মারতেছে, সব ছেলেরা চার হইছে। কিছু কিছু ছেলেরা বলতেছে যে এইভাবে কি একটা মেয়েকে অত্যাচার করে, মেয়েটা মরতে পারে না, মেয়েটা পালা যেতে পারে না, মেয়েটা কেন এত কষ্ট করে? তো আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এমন কোন মানুষ দাও যে ফেরেশতার মতো যে আমাকে পায়ের ছিকলটা মুক্তি করে। তো ওই যে মনে মাসুদ আমার জীবনে আসলো। মাসুদ কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার চেয়ে বড় ছিল বয়স? আমার বয়স অনেক বড় ছিল। ওকে, ও কি করতে এমনিতে? ও সাইকেল বানাইতো। সাইকেল বানাইতো? সাইকেলের মেকার ছিল? হ্যাঁ, মেকার ছিল। ওকে। তো প্রচন্ড টাকা ইনকাম করতো। তো ওর টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না। আমার এমনিতে আমার টাকার কোনো লোভ নেই। ও বলতেছে তোর জন্য আমি মাই খাইছি, তোর জন্য আমার এত বড় সম্মান গেছে, আমি তোকে যে ভাবে পালাই নিয়ে যাব। তো রাস্তার মধ্যে মারতেছে। মারার পর ঢয়ের ভিতরে ছিল, তো কাপড় ধুইতাছে আর চিন্তা করতেছি এই সুযোগ কিভাবে পালানো যায়। তো ডর খুলছি, ঢয়ের ভিতরে আমাকে মা বাথরুমে যাম, কই যা। পরে বাথরুমে যা ভাইয়া, বড় তালাটা খুলছি, তারপর ছোট তালাটা খুলছি। খোলার পর ভাইয়া বিশ্বাস করবে না, আমার লাইফে মনে হয় এরকম দৌড় দিনি। শিকলটা খুলে এমন একটা দৌড় দিচ্ছি ভাইয়া, বিশ্বাস করবেন না, যে দৌড়ে মনে করেন কুকুর ওইভাবে দৌড়তে পারেনি যেভাবে আমি দৌড় দিচ্ছি। তো দৌড় দেওয়ার পর একটা আম গাছ ছিল, আম গাছের সাথে একটা বাড়ি ছিল, টিনের ঘর। ও ঘরের ভিতরে যা পালাইছে। পালানোর পর ওই ঘরের ভিতরে ছিল আবার একটা ছিঁড়া বোরখা পরার পর রাত বাজে তখন 10টা। তো মুখে ই করে বাইরে গেছে। বাইরে যাওয়ার পর ওই যে নানুর বাসায় গেছি, যে নানু আমাকে আদর করে, ওনার মেয়ে, ওনার মা, নানু আমি পালাইসা পড়ছি, আমার ওর বাসা দিও না, দিলে আমি মরে যাবো, নাহলে আমি আত্মহত্যা করবো। ওনার মা মানে কার মা? এটা মানে যিনি আপনাকে মারেন তার মা? হ্যাঁ, তার মা। আপনি তো মানে কোথা থেকে পালিয়ে কোথায় গেলেন? আচ্ছা ঠিক আছে, তারপর? মানে ও বাসা থেকে পালিয়ে ওর গলির ভিতরে একটা আম গাছ ছিল। আচ্ছা, আম গাছের ওখানে গেলেন, কিন্তু ওইখানে গিয়ে একটা বাসার মধ্যে ঢুকলেন, ঢুকে আপনি বোরকাটা ছেঁড়া বোরকা পরলেন, পরে আবার ওই যিনি আপনাকে মারেন গৃহকর্ত্রী তারই মার কাছে আপনি গেলেন? হ্যাঁ, ওটার ছিল আবার বাগাবাড়িতে, ওর বাড়ি বাগাবাড়ি আছে না, সবাই বলে যে শহীদ। উনি তো আপনাকে তার বাসাতে আবার ফিরিয়ে দেবে? না না না, ওইখান থেকে আমি আবার কি করছি যে দেখতেছি ওনার আবার ফোন দিয়ে বলতেছে যে চামলি তো আমাদের বাসায় এসছে, তুই কি কস? কমা ওরে রাখো, আমি আইতাছি ওখানে। ওটা যখন শুনছি ভাইয়া বিশ্বাস করবেন না, বোরখা মোরখা খুলে উন্না কাছা মেরে আবার ওই ভাকান্তে পালাই গেছি, যে আমি এখন মুক্ত পাখি। যে পাখি ছুটলে যে পাখির কোনো হুদিস পাওয়া যায় না, পাখি এখন কোথায় যে বাসা বাঁধবে। তো ওই ছেড়া আবার শরবত বানায়, শরবত বেচতেছে। তো আমি এক পিচ্ছির বাড়ি পিচ্ছি, ও যে কালো ছেলেটা আছে, ওই ছেলের বলো যে চামলি আসছে। তো ও আমার খবর শুনি না, দৌড় পেরে গেছে। দৌড় পেরে যে আমাকে ধরছে, কিসে তুমি পালাইছো কে? আমি কি যেভাবে হোক আমাকে নিয়ে চলো, তুমি কোথায় নিয়ে যাবা? হ্যাঁ, কোথায় নিয়ে যাবা আমি জানি না। তো কি করলো, আমাকে নিয়ে মসজিদে নিয়ে গেল। তো মসজিদে তো মহরমের চান, বিয়ে পড়াবে না। আমাদের যে বিয়ে হয়েছে কোনো ডকুমেন্ট নেই, কোনো কাগজ নেই, আমাদের যে বিয়ে হয়েছে। যে মামা, এই যে যার বাসায় আমি বড় হয়েছি, তার ভাই বাচ্চু নাম, ও মামাটা অনেক ভালো, আমাকে অনেক আদর করে, আমার মেয়ের মতো দেখে। ওই মামার কাছে গেছি, মামা মোল্লাইন না বাসায় না বিয়ে করাইছে, যেটা আগে আমল হয়েছে। আমি কিন্তু ভাইয়া 88 বন্যা দেখেছিলাম। 88 বন্যা আপনি দেখেছেন? হ্যাঁ, তাহলে আমার বয়স কত হবে এখন? 88 বন্যা আপনি কত বছর বয়সে দেখেছেন সেটা তো আমি জানি না। তখন আমার পায়ে ছিকল ছিল। এই প্রশ্নগুলোর উত্তর কি প্রিয় শ্রোতা আপনার কাছে আছে? যদি থাকে তাহলে আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুকে। আমার কাছে 88 বন্যা দেখেছি। তো আমার প্রিয় শ্রোতার কাছে একটা অনুরোধ, 88 বন্যা ভিতরে একটা মেয়ে যখন দেখতে পারে, তার মেয়ের কতটুকু বয়স হতে পারে? 88 বন্যা তো 5 বছরের মেয়েও দেখতে পারে, 7 বছরের মেয়েও দেখতে পারে। চলুন আমরা পুরো গল্পটা শুনি, তারপরে আমরা বয়স বের করার চেষ্টা করি। আমার মামা বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর বলতেছে তোর এখন একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাক। ওই ছেলে সাইকেলের মেকার ছিল এবং আবার রাতে শরবত বিক্রি করতো। হ্যাঁ, শরবত বিক্রি করতো, বিক্রি করাচ্ছে, আর সেটা আমার জন্য।
আপনার জন্য কেন? শুধু আমাকে দেখার জন্য শরবতটা বিক্রি করা হতো ওখানে বিক্রি করতো আপনাদের বাসার লগেই। বাসার সাথে আমি ছাদের উপরে কাপড় শুকা দিতে যেতাম, ও আমাকে দেখতো। এই জন্য এখানে শরবতটা বিক্রি হ্যাঁ, করতো। তো করার পর আমাকে আলামগঞ্জ গলিতে নিয়ে ভাড়া নেয়। তো ও বাসা ছিল আবার ছেলের মামা, জোর সম্পর্কে মামা নাকি মামা জানা। তো আমার চুল দেখলো অনেক বড়, তো মেয়ে বলে যে বউ তো ভালোই সুন্দর, করতে পাইলি এত সুন্দর বউ। তো অনেক কথা বললো, বলার পর ওর সাথে 3 মাস যাবত সংসার হয়। 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি যাদের বাড়ি থেকে পালিয়েছেন ওরা আপনার সাথে না যোগাযোগ না, করেনি? কোনো খোঁজ নেয়নি। বলছে কি জানেন, শয়তান দূর হইছে, আপদ বিধি হইছে, সেটার জন্য আমার কোনো আফসোস নেই। টাকা বেঁচে গেছে, ওকে বিয়ে দিলে টাকা লাগতো। আচ্ছা, ঠিক আছে, সেটা আমার নানির কাছে আমি শুনছি, যে নানি আমাকে আদর করে, ওই নানির কাছে শুনছি। ওই নানি ওদের বিরুদ্ধে। তো একদিন মানে নানি আলম সাহেবের নাম কখনো শুনেনি মনে হয়, আমি বলি ওনাকে আল্লাহ বেহেশতে নসিব করুক। শুনতাছি বড় এখন উনি বলে আমাকে পাইছে, উনি পায়া ওই রেনুর মার কাছে দিচ্ছে, যে আমার নানির নাম হলো রেনু বেগম, ওনার কাছে দিচ্ছে। ওনার নাম ছিল আলম সাহেব, এখন বর্তমানে উনি মারা গেছে। ওনার কোন আলম এটা? শিল্পপতি আলম সাহেব। ওই আলমের 1 নম্বর পচা সাবান? হ্যাঁ 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 ওই আলমের কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর? ওনার বাড়ি হলো আমাদের ওই এলাকায় আলমগঞ্জ গলিতে। আচ্ছা, তো ওনাদের পিছনে মাঠ আসছে, তো মাঠের মধ্যে অনেক শাক। তো আমি কই শাকটি তুলে নিয়ে আসি। তো শাক তুলতে গেছি, দেখি নানি। তো ভাইয়া বিশ্বাস করেন, আমাকে নানি দেখে আমি ভয়ে টয়লেটে যা পলাইছি, যে আমাকে দেখলে তো আবার ধরে নিয়ে যাবে। নানি আমার বাই করে ফেলাইছে, কয় তুই এদিকে আয়, কোন বাড়িতে গল নিস? আমি কয় আহো। পরে এবার যে বাসা আমি গনিসু বাসা বাড়ি লিখে বললো যে দেখো আমার নাতিনটা আদরের, ওর মা নেই বাবা নাই, তুমি ওরে দেখা রেখো, আরে কোনোদিন কষ্ট দিও না। ও যে কষ্ট যেটা শুইছে ছোটবেলা থেকে, এখন যে কষ্টটা তোমার কাছে করবে সেটাও সইতে পারবে না। তুমি ওর স্বামী, তুমি ওর সব, তুমি ওর কষ্ট দিও না ভাই, ঠিক আছে? আজকা পড়তে ওর যা লাগে দায়িত্ব আমি দেব। আমার ঘরের হাড়ি পাতিল যা লাগে সম্পূর্ণ আমার নানি দিচ্ছে। কিনা দেওয়ার পর ছেলে অন্যরকম হয়ে গেল। উনি কি আলমের মা ছিলেন? না। তাহলে নানি হলেন কিভাবে? ওটা ওই যে বাসা আমি বড় হইছি, ওনার মা। যে বাসা থেকে পালিয়ে আপনি ওনার বাসায় গিয়েছিলেন, পরবর্তীতে যোগাযোগ করে আপনাকে দিয়ে দেওয়ার কথা বলছিল ওই ভদ্র মহিলা। আর আলমের সাথে ওনাদের কি সম্পর্ক? হ্যাঁ, ওনাদের সম্পর্ক হলো, আলম হলো ওনার কি জানি লাগে, মানে আত্মীয়ের মধ্যে কিছু একটা হবে। এই আলম সাহেবই আপনাকে কুড়িয়ে পেয়েছিলেন কোথা থেকে? পেয়েছিল, ওনার হাতে দিয়েছিল, উনি আবার ওনার মেয়ের কাছে দিয়ে দিয়েছে। এই হচ্ছে মোটামুটি কাহিনী, মূল কাহিনী। আচ্ছা, কিন্তু ভাইয়া আমি জানি না কি আমাকে পাইছে, কিন্তু আমার এতটুকু খেয়াল আছে যে নাজমা আমাকে নিয়ে আসছে। এটা খেয়াল আছে যে নাজমা আপনাকে ওই বাড়িতে নিয়ে এসেছে? হ্যাঁ, ওই বাড়িতে আমাকে নাজমা নিয়ে আসছে, এবং আমার হাতে একটা পিঠা ছিল। আমার এতটুকু খেয়াল আছে, তখন আমি হাফ প্যান্ট পরি। এছাড়া আপনার কোনো মেমোরি নেই? কোনো আর খেয়াল নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার জামাইয়ের কাছে ওই ভদ্র মহিলা বলছিল এই কথাগুলো, তারপর? পরে বলার পর 6 মাস সংসারের পর প্রথম বাচ্চা পেটে আসে। আমি তো বাচ্চা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই, যে আমার একটা বড় বোন থাকবে, যে বড় বোন বুঝাবে যে চামলি তুই বাচ্চাটা নিস না, এখন তোর বয়স হয়নি বাচ্চা নেওয়ার। বাচ্চাটা নেওয়ার পর পোলাপাইনের বুদ্ধি ভাইয়া, আমি নদীতে যেতাম, মাছ ধরতাম, সাপ ধরতাম, ব্যাঙ ধরতাম। সাপও ধরতেন? হ্যাঁ, পাখি ধরতাম। সাপ কেন ধরতেন? সাপ ধরতাম পোলাপাইনদের ডর দেখানোর জন্য। বড় বড় সাপ ধরতাম। তারপরে যে কুচ্ছা আছে না, কুচ্ছাও ধরতাম। তারপরে বাসায় আমাকে বাজারে টাকা দিত, আমি রান্না করতাম না। আমি যে প্রেগনেন্ট সেটা তো আমি জানি না। তো পোলাপাইনদের সাথে মার্বেল খেলতে যেতাম, বিরিং খেলতে যেতাম, চারা খেলতাম টাকা দিয়ে। তো ঘরে এসে আমাকে বিল দিয়ে মারতো আমার হাজবেন্ড, বিল দিয়ে মারতো, চোখের পায়ে ভেঙে ইচ্ছা মতো পিটাইতো। মাসুদ? হ্যাঁ, মাসুদে। কেন? ওই যে আমি বাজার করিনি, রান্না করিনি, ছেলেদের সাথে যা খেলাধুলা করি, নদীতে যা কেন গোসল করি। আর অন্যান্য ছেলেরা আমাকে মধ্যে নিয়ে চলে যেত। আমি সাঁতার জানি না, তো আমাকে ওই যে আছে না, এটা কি বলে, মানে যে সাঁতার কাটে যে টায়ার টিউব? হ্যাঁ, টায়ার টিউব, ওটা দিয়ে আমাকে মধ্যে নিয়ে যেত। মধ্যে নিয়ে যাও আমাকে, কেউ আমাকে গালে কিস করতো, কে কপালে কিস করতো, মানে পোলাপাইন। তখন তো বুঝি করতে পারিনি যে আমি একটা মুক্ত পাখি, খাঁচা থেকে বন্দি পাখি থেকে ছাড়া পেয়েছি, এখন আমি আকাশে উঠতে চাচ্ছি, সেরকম ব্যাপার। তো হাজবেন্ড এগুলো সহ্য করতো না, না করাটাই স্বাভাবিক। যে তুই এখন আমার বউ, তুই কেন বাইরে পরপুরুষের সাথে কেন গোসল করবি, হ্যান তেন মায়ের মাই দূর কত। পরে বাড়িওয়ালা বলতো যে দেখ ও একটা বাচ্চা পেটে, ওকে ওর বাচ্চা পেটে। আমাদের হাজবেন্ড জানতো না যে আমার যে বাচ্চা পেটে। পরে ভাইয়া একদিন রাত্রে রাগ করে চলে গেছি। রাগ করে চলে যাওয়ার পর নদী পাড়ে বসে বসে কান্তাছি। তো আমার এক ছোটবেলার বান্ধবী নাম হলো জাসমিন, ওর সাথে এখনো দেখা হয়নি। ও আমাকে নিয়ে নদীর ওপার চলে গেল, চল ঘুরে আসি। কোন নদী এটা? এটা আপনার বুড়িগঙ্গা নদী আমাদের। নৌকা দিয়ে চলে গেল। তো কিছু ছেলেরা ওকে আবার চিনে, কিরে জাসমিন কেটা, নিয়ে আসছি তোদের জন্য। কেন নিয়ে গেছে, কিসের জন্য নিয়ে গেছে আমি জানি না। মানে একটা জিনিস বুঝলাম যে
আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না এবং সেটা আপনি আপনার বান্ধবীর কাছে হয়তো বলেছেন বা বান্ধবী চাচ্ছে আপনাকে এই পরিবেশ থেকে মুক্ত করার জন্য এবং সে নদী পার করে আপনাকে কোন এক জায়গায় নিয়ে যাচ্ছে, বলছে যে খুব সুন্দর জায়গা, ওখানে গেলে তোর মনটা ভালো লাগবে। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখে অনেক ছেলেরা আসছে। একটা ছেলের নাম ছিল গাফফার, আর একটা নাম ছিল আপনার আলমগীর, কাল্লু। ওদের 3টা নামই জানি, আর বেশিটুকু নাম জানি না। তো ওরা আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বললাম, ভাই আমি বাসা চলে যাবো, ভাল লাগতেছে না। থাকো না, একটু থাকো, ভাল লাগতেছে, তুমি অনেক সুন্দর মেয়ে, তুমি কোথায় যাবা? তখন বিকেল 5টা বাজে। 5টা বাজার পর আমাকে ভাইয়া বন্দে নিয়ে গেল। বন্দে একটা চর আছে, চরে কাশফুলের সামনে আমাকে নিয়ে গেল। তো ওখানকার ছেলেরা আমাকে দেখার পর বলতেছে, কি খাবা? আমি কইলাম কিছু খাবো না। কয় কিছু একটা তো নাও। আমি কই নাম খাবো না। কয় একটু ঠান্ডা খাও। নিয়ে আসছে। আসার পর আমাকে একজনে পিছন দিয়ে ধরলো। আপনি জেসমিনকে জিজ্ঞেস করছেন না যে ও চলে গেছে? বলেন কি? তাহলে তো তখনই আপনার বুঝে যাওয়া উচিত যে কিছু একটা হতে যাচ্ছে। জানি না ভাইয়া, আমি ভাবছিলাম যে ও কোথাও। আমাকে বলছে যে জেসমিন আনতে গেছে, তোর জন্য ঠান্ডা আনতে গেছে। এখান থেকে ওরা তো ঠান্ডা নিয়ে আসছে আমার জন্য। তো কেউ আমাকে পিছন দিয়ে ঘাড়ে ধরছে। ঘাড়ে ধরলে ভাইয়া আর কিছু করা যায় না। ঘাড়ে ধরার পর চুলে ধরছে, কেউ আমার হাত ধরছে, কেউ পা ধরছে, হাত বাইন্দা মুখের ভিতর তুলা দিয়ে তারপরে মনে করেন এই 16 জনে মিলে আমাকে এই অবস্থা, আমি নিজেও কন্ট্রোল করতে পারিনি যে আমার লাইফটা এরকম যাবে। আমার 1 মাসে প্রেগন্যান্ট, আমার বেবিটা নষ্ট হয়ে গেল। আমি নিজেও জানি না যে আমার বেবিটা থাকবে কিনা। তো ওরা 16 জন করার পর আমাকে সারা রাত কেউ বলেনি যে আমি বাঁচবো। তো ওরা আমাকে নদীর ঘাটে না, কালু ছিল, কালু একটু ভালো ছিল, কালু আমাকে কিছু করেনি। তো আমাকে কোলে করে নিয়ে এই পারে ফালাই দিয়ে গেছে। এবারে ফালাই দেওয়ার পর নানিকে খবর দিচ্ছে। নানি আবার মাজারে খাদিম, উনি আমার মামা মাজারের খাদিম। ওনাকে বলতেছে যে আপনার নাতিন রেখে জানি কি করছে, আপনার নাতিন অবস্থা সিরিয়াস, আপনার নাতিন মনে বাঁচবে না। 16টা ছেলে ছিল ওখানে? হ্যাঁ। ওকে, তারপর? পরে তো আমার নানি সবাই মিলে আমাকে ধরে নিয়ে যায় যে আপনার নাতিন মনে বাঁচবেন, আপনার নাতিন হাসপাতালে নিয়ে যান। তো ডাক্তারে বলে যে ভাই যেমনি হোক আমার নাতিনের বাচ্চাটা যেমন থাকে, যদি বাচ্চাটা না থাকে তো আমার নাতিনের সংসারটা ভেঙে যাব। কারণ এমনি তোর মা নেই, বাবা নেই, ছোটবেলা থেকে মার আদর পাইনি, বেবিটা বাঁচাতে পারলাম না। আপনার হাজবেন্ড কি ওই মুহূর্তে আপনার পাশে ছিল? না, ওকে জানানো হয়নি। ওকে পরে জানানো হয়েছে। আমার নানি বলছে, ভাই দেখ জীবনে মানুষের অনেক ঘটনা ঘটে, তো তুই মনে কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বউ সিঁড়িতে পড়ে যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো আমার শাশুড়ি কখনো মেনে নেয়নি, আমাকে মেনে নিতে পারেনি, এখনো মেনে নেয়নি। তো বাসায় গেছে, বাসায় যাওয়ার পর কাইকে হয়তো এই বউ থাকবে, নাহলে তুই থাকবি, ওকে বিয়ে করে দে, তোকে আবার বিয়ে করাবো। পরে আমি বলছি, মা দেখেন হয়তো বান্দির মতো আমি সারা জীবন কাজ করছি মানুষের বাসায়, এখন আপনার বাসায় আমি বান্দির মতো কাজ করতে রাজি আছি, কিন্তু আমাকে আমার হাজবেন্ড থেকে আমাকে আলাদা করেন না, মাসুদের থেকে আমাকে আলাদা করেন না। 1 কথা 2 কথা পর উনি আমাকে চুল ধরে মারধর করে, রাস্তার মেয়ে অনেক ভেবে গালাগালি করে। তো আমি কিছু বলিনি। তো এই গালাগালি করার পর আমার হাজবেন্ড আসে রাত করে আসার পর আমার সাথে মানে মদ খেয়ে করার পর সেদিনকে আমার সাথে মানে আমার শরীর ভালো ছিল না, আমার কোকসাটা মিলে লাথি মারার পর আমার আবার ব্লিডিং শুরু হয়। আমি বলছি, দেখো আমি ছোটবেলা থেকে অনেক মাইর খাইছি, এখনো যদি তোমার হাতে আমি মাইর খাই তা আমি সুখ পাবো কোথায় সেটা বলো। আমি আমার বাবাকে দেখিনি, মাকে দেখিনি, একমাত্র তোমার পায়ের নিচে আমার সমস্যাটা দূর করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দিলে না। তো এমন করতে করতে আমাকে ওর বাসায় 2 মাস 3 মাস থাকলাম, পরে সেকেন্ড বেবি আবার করলাম। ওকে, তার মানে হচ্ছে আপনি সেকেন্ড বেবিটা কনসিভ করলেন। আমাকে একটু বলবেন যে মাসুদ যখন আপনাকে বিয়ে করে তখন কি উনি জানতো যে আপনার ছোটবেলাটা আপনার পালক পিতা এভাবে আপনার সাথে? জানতো না। পরিবারের ভেতরে আপনি যে প্রথম যে বেবিটা কনসিভ করেছিলেন তখন জানতে পারছে না? এটা বলছি আমি যেটা যে ওই পরিবারে আপনার পালক পিতার দ্বারা আপনি এই যে বেবি কনসিভ করেছিলেন, মাসুদ জানতো না? এটাও জানতো না। ওকে, তার মানে আপনি সেকেন্ড টাইম বেবি কনসিভ করলেন। সেকেন্ড টাইম বেবি কনসিভ মানে মাসুদের সেকেন্ড টাইম বেবি, আপনার হাজবেন্ডের সেকেন্ড টাইম বেবি, এটা কনসিভ করার পরে আপনার পারিবারিক কি অবস্থা দাঁড়ালো?
তারপর সবাই মিলে আমাকে আদর যত্ন করতেছে, খাওয়াইতেছে, এটা করতেছে ওইটা করতেছে। তো এক পর্যায়ে ঘরের আর কিছু ভালো ছিল না, আজকে খাইলে কালকে খাইতাম না, না খেয়ে খেয়ে থাকতাম। ওই যে আমার ছোটবেলায় তো অভ্যাস পান্তা ভাত খাওয়ার, পান্তা ভাত খেতাম, কারো আবার ফ্যান খেতাম। মানে যেগুলো আপনাকে দেয়া হতো অবহেলা করে, ওগুলোতেই আপনার অভ্যাস হয়ে গেছে, ওগুলো ছাড়া কিছু ভালো লাগতো না। ওগুলো ছাড়া ভালো লাগতো না, এবং মাটি মিদে শুইতে ভালো লাগতো, বিছনা মিদে শুইতে ভালো লাগতো না। চামেলি, আমরা যে জায়গাটায় ছিলাম, আপনার সেকেন্ড বেবিটা আপনি কনসিভ করলেন, তারপর? তো বাড়ির সবাই আমাকে আদর করতেছে, হাজবেন্ডও খুব আদর করতেছে। তো পরিবর্তনটা দেখা গেল যখন আমার শাশুড়ি আমাকে বলে যে আজকে যদি আমাকে ছেলে বিয়ে করেতাম তাহলে আমার ছেলের জন্য অনেক টাকা মানুষ দিত, ভালো ভালো মেয়ে আমার ছেলের জন্য রান দিয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু তোকে বিয়ে করে আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেল। তো আমি বলছি, মা দেখেন, মানুষের জীবনে এমন দুর্ঘটনা ঘটে, আমার মা নেই কিন্তু আপনাকে আমি মা ডাকছি, আমার বাবা নেই, আপনার হাজবেন্ডকে আমি বাবা ডাকছি। এখন যদি আপনার দুজন যদি আপনি আমাকে দেখতে পারেন, আপনিও তো একটা মা, কিভাবে আরেকটা মেয়েকে আপনি অত্যাচার করতেছেন আপনি? তো এই কথা দুই কথা বলার পর বাসা থেকে বেরিয়েছি, ওই যে বাসা আমি বড় হয়েছি ওই বাসায় গেছি দেখা করার জন্য। ওনাকে মা ডাকতাম যে মা আমি ভালো আছি, আমার জন্য দোয়া করো। তো মা আবার নানিকে ফোন দিল যে চামলি এসে। ওই বাসাতে দেখা করতে গেলেন কতদিন পরে? দেখা করতে গেছে আপনার 2 বছর পর। 2 বছর পরে? আপনি যে বাসায় থাকতেন সেখান থেকে ওই বাসার দূরত্ব কতখানি ছিল? বেশি দূর ছিল না, কাছাকাছি ছিল। কাছাকাছি ছিল। ওকে। তো দেখা করতে গেছি, তো নানিকে ফোন দিচ্ছে, নানি আবার বলছে যে ওর জামাই লোক আবার মিলাইছে, হ্যাঁ ওর তো বাচ্চা পেটে এই কদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তো বলতেছে যে কয়দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, তো ওকে কি দেওয়া যায়, ওই মা বলতেছে। তো নানি আবার ফোন দিয়ে বলছে যে ওর জন্য কিছু হাড়ি পাতিল কিনে রাখছি, তো ওকে দিয়ে দিস। তো হাড়ি পাতিল কিনছে, মানে অনেক কিছু কিনছে। মানে ছেলে এরকম হবে আমি ভাবতে পারিনি, যে আমার লাইফটা মনে হয় এই মুহূর্তেই শেষ হয়ে যাবে, আমি আর কখনো মনে হয় সংসার করে খেতে পারবো না। এটা আপনার মনে হচ্ছিল? হ্যাঁ, আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছিল? যখন আমার বাচ্চাটা হয়েছে তখন ও হাসপাতাল থেকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর আমার চোখের সামনে আমাকে মায়ের দৌড় করতেছে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আমাকে কিছু বলে না, যে মাসুদ ওকে মারতেছে, মাসুদকে বলি যে মাসুদ এই শৈলে মারিস না। তো মাসুদ আমাকে ওই শৈলে, আমাকে কাঁচা শৈলে মায়ের দৌড় করতেছে। যখন আমার ডেলিভারি হয়েছে তখন আমার ওই শৈলে আমাকে মায়ের দৌড় করতেছে। তো বাচ্চাকে দুধ খাওয়াইতেছি, দুধ খাওয়ার পর কয় দেখ তোর মতো আরো কত মেয়ে আমি আনতে পারি, আমি সেকেন্ডে এখন আমি মেয়ে আনতে পারি। তো রাতে একটা মেয়ে নিয়ে আসলো আমার ঘরে। আপনার বেবিকে দেখে সে খুশি হয়নি? না। কেন? মেয়ে হলো কেন? কত সালে আপনার মেয়েটা হয়? আমার সঠিক খেয়াল নেই, সালের হিসাবটা জানেন না? কিচ্ছু জানি না ভাইয়া। ওকে। আমি যে এখন যে আপনার সাথে কথা বলতেছি ভাইয়া, মাইন্ড করেন, আমি যে কথা বলতেছি আমি মানুষের দেখা দেখে শিখছি। আমার লাইফে আমি কখনো পড়াশোনা করিনি, আমার নিজের নামটা পর্যন্ত আমি লিখতে পারি না। এটা কত সাল চলছে আপনি জানেন? মানুষ মুখে শুনি 2013 চলতেছে। 2013 চলছে। আপনার মেয়ের বয়স কত আপনি জানেন? 11 বছর। 11 বছর? ওর দাদি বলছে। ওর দাদি বলেছে 11 বছর। 11 বছর যদি হয়ে থাকে তাহলে আপনার মেয়ে জন্মগ্রহণ করেছে 2002 সালে। ঠিক আছে, হ্যাঁ, মেয়ে হলো বলে আপনার হাজবেন্ড দেখতে পারে না, গায়ে হাত তোলা শুরু করলো। গায়ে হাত তোলা শুরু করলো, এবং আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি বাচ্চা নিয়ে চলে যা, বাচ্চা রাখবো না, তুই বাচ্চা নিয়ে চলে যা। আমি কোথায় যাব, আমার যাওয়ার জায়গা কই, আমি কোথায় যেয়ে থাকবো? এবং আপনার হাজবেন্ড সেই রাতে ও রাত্রে চলে যায়, বাইরে চলে যায়, বাইরে থেকে একটা মেয়ে নিয়ে আসে, মেয়ে নাম হলো রুমানা। ওই মেয়েকে বললাম যে দেখো তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, তুমি কিভাবে আমার সংসার এসে ঢুকলে? বলে যে আপু আমি টাকার জন্য আসছি, ও আমাকে টাকা দিচ্ছে আমি আসছি। আমি টাকার জন্য কি একটুখানি সংসারটা তুমি ভেঙে দিবা? তো আমার চোখের সামনে আমার হাজবেন্ড ওই মেয়েটার সাথে এইসব কথা বলো পাপ, তবু আমাকে বলতে হয় যে হাজবেন্ড, আমি আমার লাইফে আমি কখনো আমার মার আদর পাইনি, বাবার আদর পাইনি, মনে করছিলাম যে হাজবেন্ড আমাকে একটু আদর করবে, আমার হাজবেন্ড আর মা আমাকে সন্তানের মতো দেখবে, সেটাও আমি আমার কপালে জুটলো না। শেষ পর্যন্ত হাজবেন্ড আমার চোখের সামনে একটা মেয়ের সাথে, যেটা স্ত্রী কখনো চায় না যে আমি স্বামীর ভাগ অন্যজনে দেওয়ার জন্য, সেটা হয়ে গেল। তো রাত্রে আমি ওই শৈল নিয়েই বাচ্চা রেখে আমি বাইরে এসে পড়ছি।
বাইরে আসার পর ওই বাসায়, যে বাসা ছোটবেলা থেকে বড় হয়েছি, ওই বাসায় গেছি, ছাদের উপরে যাই শুয়ে রয়েছি, পায়খানা ছাদের উপরে শুয়েছি, চালের উপরে শুয়েছি। কেউ আমাকে দেখতে পারেনি, কেউ ইটা মারছে, কেউ পানি মারছে, কেউ আবার নোংরা পানি মারছে আমাকে। মানে আপনার যাওয়ার আর কোনো জায়গা নেই, আমার কোনো, হ্যাঁ, নিজের হাজবেন্ডের বাড়ি ছেড়ে গিয়ে আপনি আবার সেই বাড়িতে চলে গেলেন, গিয়ে ওই বাড়ির ছাদের উপরে ঘুমাচ্ছেন, টয়লেটের ছাদের উপরে। আপনার বেবিটা কোথায়? বেবিটা এখন ওদের কাছে। না না, সেই মুহূর্তে আপনার বেবিটা কই ছিল? বেবি ওদের কাছে ছিল, আমি রেখে এসে পড়ছি। ওকে। আলা পরে কি করব ভাইয়া, পরে যে আমার শরীর ভালো না, তো দেখি কি প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তো ডাক্তারের কাছে গেলাম। আমার কাছে ওই মুহূর্তে টাকা ছিল না, তো কেউ বাসায় বলছে যে চামিলি 50টা টাকা দেবো, বাথরুমটা দিয়ে দে। চামিলি 10টা টাকা দেবো, কাপড় কাটা দিয়ে দে। চামিলি 20টা টাকা দেবো, আমার বাসন পালাটি দিয়ে দে। এমনি এমনি মানুষের টুকটাক কাজ করে ওষুধ পানি করতাম। তো আমার যে মেজো ভাই, যার বাসা আমি বড় হয়েছি, তার মেজো ছেলে, ও রাত্রে আমি আবার ছাদের উপর শুয়ে রয়েছি, শীতের ভিতরে, কাপড় নেই, কোন একটা ছালা নেই, বালিশ নেই, এভাবে শুয়ে রয়েছি কোকড়া হয়ে, যেভাবে একটা কুকুরের বাচ্চা যে ঘুমায়, আমি সেভাবে শুয়ে রয়েছি, শীতে কাঁপতাছি। তো ওনার মেজো ছেলে গেছে, মেজো ছেলে যা বলতেছে, তোর টাকা লাগবে? আমি কই, হ। কত টাকা লাগবে? আমি কই 500 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে নে। তখন আমার ইচ্ছা বিরুদ্ধে, আমি নিজের ইচ্ছায় ওর সাথে আমি ফিজিক্যাল করি। কার সাথে ছিল এটা? মেজু ভাই। মেজো ভাই মানে হচ্ছে আপনি যে পরিবারে বড় হলেন, তার মেজো ছেলে, তার মেজো ছেলের সাথে। ওকে, তারপর? তখন আমার সাথে থাকলো, থাকার পর হাতে যে 10 টাকা দিচ্ছে ভাইয়া, আমি জানি না। তখন কি হলো ভাইয়া, আমাকে 10 টাকা কেন দিলেন? কি 10 টাকা, তোর সাথে আমি কিছু করছি? থাপ্পড় দিয়ে, কানাপট্টি থাপ্পড় দিয়ে সিঁড়িতে ফেলে দিল। ফেলে দেওয়ার পর ছাদে মিদে চিল্লাচিল্লি করলাম। ও রাতে আমাকে বাসা থেকে বের করে দেয় ওরা, যে তুই এলাকার ভিতরে পাড়া দিবি না, এলাকার মধ্যে যদি পাড়া দিস তাহলে তোরা মেরে ফেলবো। তো আমি জিদ করে ভাইয়া, ওই যে ঘুমের ট্যাবলেট আছে না, ঘুমের ট্যাবলেট 9টা ট্যাবলেট খেয়ে গলি ভিতরে উৎপাত করি, যে কেমন বাপ, যে বাপ আমার সাথে এটা করছে, কেমন ভাই, যে ভাই আমার সাথে এটা করলো, কেন করলো, মহল্লা সব ভিড় হয়ে গেছে। আমি সবাইকে জানাই দিছি, ডোল পিটায় সবাই বলে দিচ্ছি যে আমার সাথে কেন করলো, কিসের জন্য, আমার লাইফটা কেন নষ্ট করলো। আজকে আমার স্বামী থাকতে স্বামী নেই, আজকে তোদের জন্য আমার স্বামীর আমার সংসারতে নাই হয়ে গেছে, তোদের জন্য, তোদের কারণে। তো এমন কোথাও কোথাও আমাকে রাস্তার মধ্যে ফেলে ইচ্ছা মতো মাসুদ গেদে মাই খাওয়ায়, মাসুদ আমাকে মারে। পরে এক পুলিশ আসে, যে ওকে কেন মারতেছ? আমার বউর আমি যেভাবে মারি, আপনার কি? এটা তো তোর বউ না, ও তো তোকে ছেড়ে দিচ্ছে, তুই যখন একটা মেয়ে নিয়ে ওর সামনেই করতে পারছ, সেটা তো তোর বউ হতে পারে না। তো শেষ পর্যায়ে কি হলো ভাইয়া, ও আমাকে মেরে মিরপুর হাসপাতাল আছে না, সেখানে আমাকে ফেলে দিয়ে আসে। সেখানে ফেলে দেওয়ার পর কিছু লোক আমাকে ধরে ভিতরে নিয়ে পিছনে হাত বেঁধে মুখের ভিতরে পাইপ দিয়ে অস করায়। আমার লাইফে প্রথম কেউ আমাকে অস করায়, আমার খুব খারাপ লাগছে, মনে এবং মনে বাঁচবো না, মরে যাব, যেসব মানে আমার পাইপ ঢুকাইছে, চোখ উল্টা গেছে। তো বলতেছে, তুমি এখন সুস্থ পুরোপুরি, তুমি সকালবেলা বাসায় চলে যাও। তো কোথায় যাব আমি, কি করব? আবার ওই নদী পাড়ে গেলাম, ভ্যান গাড়ির নিচে ঘুমাই, টেরাকের নিচে ঘুমাই, টেরাকের উপরে ঘুমাই, তারপরে আপনার ঠেলা গাড়ির উপরে ঘুমাই। এইভাবে আমার জীবনটা কাটতেছে। মেয়েকে দেখতে ইচ্ছে করতো না? হ্যাঁ, মেয়েকে দেখতে ইচ্ছে করতো, তো মেয়েকে দেখতাম, চুপে চুপে যেতাম যখন আমার শাশুড়ি না থাকতো। আমার 3টা ননদ ছিল, একটা ননদ বর্তমানে মানে ও এখন সব ছেলেদের সাথেই করে, ও প্রস্টিটিউট। হ্যাঁ, ওর টাকার বিনিয়োগ সব করে, ওর নিজের কোলে বাচ্চাটা বেচে ফেলাইছে 1000 টাকা ছেলে। ওকে, তারপর? চুপে চুপে যেতাম, মেয়ে কি কি খেতে চাইতো কিনে দিতাম। ওই যে সবাই আমাকে আদর করে ভাইয়া, এই একটা কথা বলা হয়নি, আমাকে এলাকার ভিতরে সবাই আদর করে, মামা সবাই, মানে মামা বলি, ভাইয়া বলি, বাবা বলি, সবাইকে আমাকে আদর করে। 10 টাকা 5 টাকা যে সঙ্গে যেটা চাই, এখনো সেটা আমাকে করতে হয়, চেয়ে চেয়ে খেতে হয়। পরে এক পর্যায়ে গেল কি, একটা অনুষ্ঠানে মানে আমাদের মাজারে এখানে মেলা হয়, মেলার ভিতরে এক ছেলের সাথে পরিচয় হয়, নাম হলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর আবার চ্যালেঞ্জ করে যে মেয়েকে আমি পটাবো, তো আমাকে পটাইছে ভাই, আমাকে একটা নাম্বার দেয়। তখন আমার মোবাইল ছিল। কার সাথে চ্যালেঞ্জ করে? ওর বন্ধুর সাথে। তখন ও কানে দুল বানায়, চ্যালেঞ্জ করে যে আমি যে বিয়ে করছি এটা জানাবি না। তো জাহাঙ্গীরের নাম্বার এখনো আমার কাছে আসছে, বিশেষ না ওর সাথে কথা বলতে পারেন আপনি। ওকে, আমরা একেবারে আপনার জীবনের গল্প শেষ হলে, প্রাসঙ্গিক হলে আমরা কথা বলবো। আচ্ছা, তো ও যে বিবাহিত ভাইয়া সেটা আমি জানি না,
আমি সব বলছি, আমি আমার মেয়ে আছে একটা, আমি বিবাহিত, আমার হাজবেন্ড নেই, আমি বলছি আমার হাজবেন্ড মারা গেছে, সম্পূর্ণ ডিটেলস বললাম। ঠিক আছে, আমি মেনে নিলাম। তো একদিন আমাকে অফার দেয় পোস্তকলা ব্রিজে, চলো পোস্তকলা ব্রিজেতে আমাকে নিয়ে গেল আপনার কারণ বাজার, এই যে কারণ বাজার নিয়ে আসে আমাকে। কারণ বাজার আপনার এই যে একটা হোটেল আছে, সেই হোটেলে আমাকে উঠায়। তখন আমি লাইফে আমি হোটেল দেখিনি, আমার লাইফে প্রথম। তো উনি আমার সাথে ফিজিক্যাল করতে চাচ্ছে, তো আমি জিতছি না, আমি দেব না, জোর জবরদস্তি আমাকে ছাড়তে করতে, আমি দিচ্ছি না। পরে আমার হাতে আবার চুরি ছিল, আমি হাত কাইটা ফেলাইছি ভাই, এই যে দেখতে পাচ্ছি হাত কাইটা ফেলাইছি। তো হাতে মিদে শিলে পড়ছে মনে করেন 16টা। ওই হাতে মিদে আমাকে কিস করতেছে, কপালে কিস করতেছে, সেদিনকে আমার সাথে ফিজিক্যাল করে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, যে ছেলে আমার সবকিছু জেনে শুনে একবার করার পর কিন্তু ছেলে আমাকে ছেড়ে দিতে পারত, কিন্তু ও আমাকে ছাড়েনি। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসতাম। আমার প্রথম স্বামীকে যতটুকু না ভালোবাসতাম, আমি ওর ভালোবাসতাম। এক পর্যায়ে ও আমাকে নিয়ে আমার এলাকায় ঘর নেয়, মাসুদকে দেখায় আমি ওরাকে ঘর নেই, যেটা আমার হাজবেন্ড। সবাই জানে যে এটা আমার হাজবেন্ড, বিয়ে করিনি। কিন্তু আপনি যে ছেলেটার সাথে এই সম্পর্ক করলেন, ওর নাম যেন কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর তো জানতো যে আপনার হাজবেন্ড মারা গেছে, তাহলে মাসুদকে দেখিয়ে ঘর নিলেন কিভাবে? মাসুদ তো জানে না যে এটা আমার হাজবেন্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে। তো মাসুদকে আমি বলছি যে আমি একদিনের ভিতরে আমি বিয়ে করে তাকে আমি দেখা দিব। আচ্ছা, এমনি জাহাঙ্গীর জানতো যে মাসুদ আপনার হাজবেন্ড? না। ওকে। ও জানতো যে আমার হাজবেন্ড মারা গেছে, যে ও আমাকে নিয়ে গলিতে ঘর নিছে। 2.5 বছর ওর সাথে সংসার করলাম, আমাকে খাওয়া লাওয়া ভাড়া বুড়ো সব দিত, সম্পূর্ণটা দিত। 2.5 বছর সংসার করলেন, বিয়ে হয়নি? বিয়ে হয়নি। মানে এটাকে ইংরেজিতে লিভ টুগেদার বলে, আপনি কি জানেন? লিভ টুগেদার আপনি জানেন না? ওকে, হ্যাঁ, তারপর? থাকার পর একদিন জানতে পারি ওর নাম্বারে ফোন আসে, মেয়ের কণ্ঠ। কি ব্যাপার, তুমি কোন মেয়ের সাথে কথা বলতেছ? আমার এক ফ্রেন্ড। মেয়ে আবার ফ্রেন্ড হয় নাকি? আমার তো কোনো ছেলে ফ্রেন্ড নেই, তোমার মেয়ে ফ্রেন্ড আসলো কোথা থেকে? কয়টা মোবাইলে পরিচয়। তো একদিন রাতে ও শুয়ে আছে, তো আমি আমার মোবাইলটা চেক করি। আমি হ্যালো, কে? আপনি কে? ওর মোবাইল আপনার হাতে কেন? কয় আমি ওর বউ। আমি কই আপনার নাম কি? কয় মিলি। মানে জাহাঙ্গীরের ওয়াইফের নাম ছিল মিলি। জাহাঙ্গীরের একটা ছেলে একটা মেয়ে। তখন জানতে পারি যে ও বিবাহিত। তো ভাইয়া ও যখন অশোকে পড়ে, আমার হাতে টাকা নেই, আমার ঘরে চাল জমানো ছিল, ও চাল বিক্রি করে আমি ওর অশোকের টাকাও দিই এবং ওর মাথা পানি ঢেলা দিই। আমি কখনো আমার হাজবেন্ডের পাও টিপে দিই না, ও পাও টিপে দিচ্ছি। এমনও দিন গেছে না খেয়ে ওকে আমি খাওয়াইছি। সবকটা ছেলের আমার সাথে মানে ছলনা করলো, কিন্তু একবারও বুঝলো না যে এই মেয়েটা কোথায় যে দাঁড়াবে। এখন যে মেয়েটা আছে, এখন কোথায় যে আছে দাঁড়াচ্ছে, সেটা ছেলেরা বোঝে না। তো জাহাঙ্গীর আমাকে বললো কি যে তুমি কি আমার ওয়াইফের সাথে কথা বলছো? আমাকে হ্যাঁ বলছি। কেন বলছো? আমাকে মন চাইছে। তেমন কত আমি মেলায় যাব। তো 3 দিন পর্যন্ত আসেনি ভাইয়া, 3 দিন 1 সপ্তাহ পার হয়ে যায়, আসে না। তো আসার পর ও বলতেছে কি যে একটা বাসাতে একটা খাতা নিয়ে আসছিল, আপনারা যেটা বলেন খাতা নিয়ে আসছিল ওর বোর থেকে। ও খাতা না আমার শৈলীমিদা ভাই আমি দিতে পারিনি, কারণ ওর বোর খাতা আমি তো দিতে পারি না, ও গায়ে দিত। ও মেলার ভিতর যায় এগুলি করে, মেলার ভিতরে যায় এক মেয়েদের সাথে পটায়, মেয়েদের সাথে এটা করে, যায় আরেক মেয়ের সাথে ফিজিক্যাল করে, নাম হলো শারমিন। এটাকে পটালো কিভাবে? এটা মেলায় গেছে, মেলায় গিয়ে বলতেছে যে ভাইয়া আপনার কানে দুলটা অনেক সুন্দর, আপনার নাম্বারটা দিবেন, আপনার সাথে আমি যোগাযোগ করবো। তো নাম্বার দিয়ে আসে। তো ওদিন আপনার রাতে আমার বাসায় আসে জাহাঙ্গীরে। আসার পর ওদিন রাতে আমার সাথে স্বামী স্ত্রী ভাবে সম্পর্ক করার পর সকালবেলা ওই মেয়েটা ফোন দেয় যে জাহাঙ্গীর তুমি কই? কয় তো আমি আসতেছি। আমি আবার শুনে ফেলাই। পরে ভাই আমি কি করছি, টাকা ভর্তি গেছি, মোবাইলটা নিয়ে গেছি। তো আমি শারমিনকে বললাম, শারমিন তুমি কি নাম্বারে ফোন দিছিলা? হ্যাঁ। আমি কত বিবাহিত, তো 2টা বউ আছে, আমি একটা, আর বড় বউ নাম হলো মিলি। তুমি ওর সাথে কিভাবে সম্পর্ক করলে? আপনি ওর বউ? ও তো বিয়ে করেনি, ও তো বললো। আমি কই না, বিয়ে করছে, ওর 2টা বাচ্চাও আছে। ঠিক আছে ওর কাছে ফোনটা দেন। আমি কই না, ওর কাছে ফোনটা দেবো না, আমি যে ফোনটা করছি সেটা বলবো না। তো ফোন যা ঘরে যা আছাড় মারছি, আছাড় মারার পর আমাকে থাপ্পড় মারছে। তো আমি আবার কি করছি, বটি নিয়ে গলা মিদে একটা টান মারছি। এই যে গলা মিদে ডাক্তার আছে। আপনি আপনার গলার ভিতরে টান দিয়ে দিয়েছেন? হ্যাঁ, জিত করে যে এই জীবন আর রাখবো না। সব ছেলের যখন আমার সাথে একটু করে, মাসুদও আমাকে ধোকা দিল, তুই আমাকে ধোকা দিচ্ছি, আমার এই জীবন আমি রাখবো না। যখন গলাটা টান দিচ্ছি তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো রক্ত ঝরা ঝরা পড়তেছে, আমাকে আর হাসপাতালে নিয়ে যায় না, হাসপাতালে গেলে তো কেস মামলা হবে। ওই মুহূর্তে কি করলো, কোলে কি আমার বিছনার উপরে বসাইলো। বিছনার উপরে বসার পর ও চলে গেল।
একে জীবনকার জন্য ভাইয়া আমার লাইফে থেকে চলে গেল। ওই মুহূর্তে একবারে চলে গেল? হ্যাঁ চলে গেল। কোথায় বাড়ি ছিল, কোন জায়গা থেকে এসেছে কিচ্ছু জানতেন না? কিচ্ছু জানি না, শুধু ওর বোর্ডের একটা আমার কাছে একটা কার্ড ছিল, ভোটার আইডি কার্ড। হ্যাঁ ভোটার আইডি কার্ড ছিল, সেটা এখন আমার কাছে নেই, ফেলে দিচ্ছি। ও যখন আমার জীবনে নেই তো ওটা আমি রেখে লাভ নেই। তো আমি এইটা নিয়ে ঢাকা মেডিকেল গেছি। ঢাকা মেডিকেলে যে বলছি যে আমার হাজবেন্ড আমাকে গলা মেরে টান মারছে, বটি দিয়ে আমাকে জবা করতে চেয়েছিল রাত্রে, আমি এটা কিস করতে চাচ্ছি। ওই ন্যাশনাল আইডি কার্ড নিয়ে? হ্যাঁ। ওকে। পরে ডাক্তার আমাকে এটা সিলি করে দিল। সিলি করা দেওয়ার পর আমাকে ওখানে 1 সপ্তাহ পর্যন্ত রাখে হাসপাতালে। মানে কেউ কেউ রেপ হয়, কেউ কে বিচ্যুতি করে, ওখানে সব মেয়েরা ভর্তি হয়, ওখানে আমাকে রাখা হলো। তো কোন মেডিকেল? ঢাকা মেডিকেল? হ্যাঁ ঢাকা মেডিকেল, আউটরুমিস্ট, সেটা ভিতরে যেখানে পুলিশরা চেক দেয়। ওকে। তো আমার ছবি তুললো, ছবি তোলার পর আমার ঠিকানা টুকা নিল। পুলিশ কেস হয়েছে, পুলিশ গেছে ও বাসা, যে বাসা আমি ভাড়া থাকতাম ওটা ছিল আসলামের বাড়ি। আসলামে এখন বাড়ি বিক্রি করে চলে গেছে। আসলামের বাড়ি ছিল, তো আসলামের ভিতরে পুলিশ গেছে। তো আসলামের বড় জিজ্ঞেস করতেছে যে আপনার বাসা কি চামলি থাকে? কয় হ্যাঁ। ওর হাজবেন্ড কি জব করতে? কয় না, ওর গলা তুই নিজে পার মারছে। তাহলে তো আমার কিছু হলো না, এখানে কেস হলো না, ওকে ধরতে পারলাম না। সত্য ছিল। হ্যাঁ। তো মামলা এখন ভাই আমি কুত্তা পাগল হয়েছে, ওকে খুঁজতেছি, মেলায় 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 খুঁজি খুঁজি খুঁজি। তো কিছু কিছু মানুষ আমি বাবা আপনার তো মেয়ে আছে, আপনি কি চান আপনার মেয়ে মেলা মেলা ঘুরুক, কোন একটা ছেলেকে খুঁজুক? না। তখন আমি মোবাইল কিনি খুব কষ্ট করে, ইটা ভাঙি ভাই। আমি আমার লাইফে আমি কখন ইটা ভাঙিনি। এমনও দিন গেছে ডিএনএ ময়লা টুকা আমি খাইছি। বিশ্বাস হয় আপনাদের? আমি মেয়ে ডিএনএ ময়লা টুকায় খাইছি। কেউ যদি বাসি ভাত ফালাইছে, বাসি ভাত আমি খাইছি, কিন্তু কখনো টাকার লোভে কখনো কারো কাছে যাইনি। আমার লাইফে আমি কখনো পচা ভাত আমি খাইনি। এখন যেটা আমি খাচ্ছি খুব ভালো ভাইয়া আছি। আপনি কি হারিয়ে ফেলেছেন? আপনি একটু রেস্ট নিন। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন না। আপনি একটু খেয়ে হারিয়ে ফেলেছেন, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। সেদিন আমি একটা মোবাইল কিনি, তো মোবাইলের মাধ্যমে কিছু কিছু মানুষকে নাম্বার দেওয়া হয়, সেটা আপাতত হারিয়ে গেছে। এখন নতুন যেটা চালাচ্ছি সেটা আপনারা জানেন। ওই নাম্বার দিয়ে আমি অনেক যোগাযোগ করছি, পাইনি। নাম্বারগুলো আপনি মেলায় মেলায় দিতেন? হ্যাঁ মেলায় দিতাম, যে ও যে মেলায় থাকুক আমাকে একটু ফোন দিবেন। আপনি তো অপরিচিত মানুষকে দিতেন, ওরা কিভাবে আপনার হাজবেন্ডকে চিনবে? ওরা মেলা করতো যে একসাথে, ছবি দেখাইছি। আপনার হাজবেন্ড কি? ও আচ্ছা, ছবি দেখিয়ে দেখিয়ে ফোন নাম্বারগুলো দিয়ে আসতেন, আপনার নাম্বারটা দিয়ে আসতেন। আর আপনার হাজবেন্ড মেলাতে কি, তো হাজবেন্ড ছিলেন না, মানে এক ধরনের বন্ধু বলা যায়? হ্যাঁ ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড। ও কি করতো মেলাতে? ও মেলাতে দোকানদারি করতো, ওই যে কানের দুল, কসমেটিক্স গুলো বিক্রি করতো। আচ্ছা। এক পর্যায়ে দেখা গেল যে এক লোক আমাকে ফোন দিল যে মা তুমি কই আসছো? তখন আমি আলমের বাসা কাজ নেই ভাই, আমার কুল নেই, এখন আমি আলমের বাসা যাবত কাজ করতেছি, আমার ওইখানে থেকে আমার মেয়েকে খরচা দিচ্ছি, আমি নিজে চলতেছি। আচ্ছা। আলম তো তখন বেঁচে ছিলেন? না, আলম তখন মেরে ফেলানো হয়েছিল। আলমকে তখন মেরে ফেলানো হয়েছে অলরেডি। ওকে। আলমের বাসায় থাকতাম, তো ওখান থেকে আমাকে একজনের নাম্বার দেবো, মা তুমি যেভাবে পারো নারায়ণগঞ্জে চলে যাও, নারায়ণগঞ্জ চাষারা ও দোকান করতেছে। ভাইয়া বিশ্বাস করবেন, আমার মনে হচ্ছে যে আমার মানে নতুন একটা জন্মগ্রহণ করলাম আমি ওকে পাইছি। তখন আমি জিন্স আর টি শার্ট পরে গেছি আর কেস পরে গেছি। আমার ছোটবেলা তো অভ্যাস ছেলেদের মতো চলাফেরা, এখনো ছেলেদের মতো চলাফেরা করি। গেছি, যাওয়ার পর মানে আমাকে দেখে থতবত খেয়ে গেছে, শয়তান হাজির, মানে বলতেছে শয়তান হাজির। পরে পায়ের পা উঠে বললাম কি ব্যাপার, মোবাইল বন্ধ কেন? কয় তুমি এখান থেকে চলে যাও। কেন চলে যেতে বলছি? আমাকে তার নাম্বার দিয়ে। পর ওর নাম্বার দিল, নাম্বার দেওয়ার পর ওই নাম্বার ওর সাথে আবার যোগাযোগ হয়। ও আবার ওর সাথে আমি মনে করেন টাকা পয়সা জমায়া ওর নিয়ে আমি হোটেলে যাই, ওর সাথে আবার ফিজিক্যাল করি। ওর সাথে ফিজিক্যাল করতে আমার খুব ভালো লাগতো, এই এতটুকুই। আমার হাজবেন্ডের সাথে ভালো লাগতো না, ওর সাথে যতটুকু ভালো লাগতো। এক কথা দুই কথা পর ওর বউ জানাজানি হয়ে গেল। এই মেয়ে আবার তোকে ফোন দেয়, ও তো রাস্তার একটা মেয়ে, ব্যবস্থা একটা গালাগালি করে আমাকে, তো আমি মাথা কিছু নিই না। তো যখন আমাকে ওখানকার ছেলেরা আমাকে মাইর দৌড় করে, পাগলা অনেক মায়ের দৌড় করে, মায়ের দৌড় করার পর ওখান থেকে আমি আইসা পড়ি, আমি মামলাও করি, জিটি করি, এখনো মামলাটা মানে আছে, কিন্তু এখন তো তাকে ধরা হয়নি, জাহাঙ্গীরকে ধরা হয়নি, ওখান থেকে ও পালাই গেছে। পালা যাওয়ার পর ভাইয়া আমি সিদ্ধান্ত নেই যে আমি এই পথে নেমে যাব,
যে বাচ্চার জন্য কিছু একটা করতে হবে আমার, এভাবে চলবে না। তো এক অনুষ্ঠানে আমি ডান্স করতেছি, তো ডান্স করার পর তো আমার মূল ওস্তাদ তার নাম হলো সুমন, সে আবার নতুন নতুন মেয়ে পেলে ফিজিক্যাল করে। যেমন এখন বর্তমান হয়েছে ডাইরেক্টররা যে কোনো একটা নতুন মেয়ে ঢুকাইতে গেলে তাকে আগে দেখতে হবে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমি জানলাম কিভাবে, আমি এবিসিতে গেছি। হ্যাঁ, এবিসিতে। তো এখানকার ডাইরেক্টররা বলতেছে যে মেয়ে তো ছোট, মেয়ে পারবে না, এই মেয়ে এসব কাজ করতে পারবে না। আলাপার আমার উস্তাদে বলতেছে একবার সুযোগ দেন, দেখেন পারে কিনা। তো জীবনে ফার্স্ট যে আমি এই পথে নামার জন্য, যে আমার ভাইয়ের সাথে নিজের ইচ্ছে করেছিলাম, আর আমার এই বন্ধুর সাথে, আর ওই যে 16 জন আমার সাথে যে করছে ওটা হলো জোর জবরদস্তি, আর যেটা আমার ভাইয়ের সাথে করছে আমার নিজের ইচ্ছা ছিল, আর যে আমার বন্ধুর সাথে করছে সেটা আমার মনে বতি ছিল। ভাই মানে পালিত ভাই? হ্যাঁ। ওকে। তারপর 2টা ডাইরেক্টর আমার সাথে করার পর 2000 টাকা দেয়, বাংলা ছবির পরিচালক। তারপর বলতেছে মেয়ে তো ভালোই, তো ওকে 60 যে ডান্স করার জন্য। তো ডান্সের ওস্তাদ আমাকে কন্ট্যাক্ট করে 1500 টাকা, কিন্তু আমাকে দেয় 500 টাকা নাচের জন্য। কিন্তু ভাই সেটা আমার হয় না, আমার ঘর ভাড়া 2500 টাকা, আমার মেয়ের খরচ আছে 1000 টাকা, আর আমার সংসার খরচ 500 টাকা, মাসে আমার 5000 টাকা লাগে, কিন্তু সেটা আমার আসে না। এমন করতে করতে অনেক ছেলেদের সাথে আমি ফিজিক্যাল করি, ফিজিক্যাল করতে করতে একদিন অফার আসে আমাকে দুবাই নিয়ে যাবে। মানে হচ্ছে আপনি ফুললি প্রস্টিটিউশনে চলে গেলেন? হ্যাঁ। এবং এটা হচ্ছে এই টাকা দিয়ে আপনার সংসার চলত? আমার মেয়েকে দিয়ে আমি নিজে চলি। এছাড়া আপনার কোনো রাস্তা ছিল না কাজকর্মের? আপনি বাধ্য হয়ে শেষমেশ যৌনকর্মী হিসেবেই নিজেকে নাম লেখালেন? জি। কিন্তু ভাই আমি যে নিজে একটা সিগনেচার করে যে একটা সরকারি চাকরি করব না গার্মেন্টসে ঢুকবো সেটা আমি জানি না। গার্মেন্টসে কে দিবে আমাকে চাকরি? আমি তো নিজের নামটা পর্যন্ত লিখতে পারি না। নিজের ইচ্ছে এই পথে নামা হলো। একজন অফার আসলো যে আমাকে দুবাই নিয়ে যাবে, তার নাম ছিল আবার তাহের। যে লোকটা আমাকে পাঠাবে তার নাম ছিল আবার মোস্তফা। ওকে। তাহের আমার নাম্বারটা নিয়ে যাওয়ার পর এই নাম্বারটা দিল আপনার মোস্তফাকে, যে মোস্তফা এই মেয়েটার সাথে যোগাযোগ করো, মেয়েটা ভালোই আছে, মেয়েটা চলবে তোমাদের এলাকামিতে দুবাইতে নেওয়া যাওয়ার জন্য। মোস্তফাকে নাম্বারটা দেওয়ার পর মোস্তফা আমার সাথে যোগাযোগ করলো। তো মোস্তফা এক মেয়েকে ফোন দিল, ওনার নাম ছিল আবার তানিয়া। জি। ওর আবার সব মেয়েদের সাথে মানে তানিয়া এরকম করে অনেক মেয়েদের বাইরে পাঠানো হয় দুবাই। বলতেছে তানিয়া যে মেয়েটা তো ভালোই, মেয়েটা তো সুন্দর, তো ওর সাথে আর কোনো মেয়ে নেই। তা আমি আবার ভাবলাম যে আর কোনো মেয়ে, একটা মেয়ে আমাকে আগে দুবাই পাঠানো হোক, তারপর অন্য মেয়ের সাথে যোগাযোগ করা যাবে। আপনাকে যে দুবাই পাঠাচ্ছে কি বলে দুবাই পাঠাচ্ছে? আপনাকে নাচের বিষয়। নাচ? ওখানে গিয়ে নাচ করবেন আপনি? ওখানে যে ডান্স করবো, বারে ডান্স। ও, বারে ডান্স করবেন আপনি। বাংলাদেশে আপনি যখন প্রস্টিটিউশনে যোগ দিলেন সেই সময় আপনি কি ধরনের কাজ করতেন? নাচ করতেন? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদ, জন্মদিন, মুসলমানিতে এরকম করে ডান্স করতাম। অনেক চিজ পেয়ে যেত, মানে আমি বারে কখনো ডান্স করিনি। বারে কখনো ডান্স করেননি? আর এই বিভিন্ন ফেস্টিভ যেগুলো উৎসব হতো সেখানে ডান্স করতেন? কি পরিমাণ টাকা পেতেন? পেতাম বকশিশ হিসেবে মনে করেন আমার 1000 টাকার মতো পেতাম প্রত্যেকটা অনুষ্ঠানে। আর আপনি যে প্রস্টিটিউশনে গেলেন সেই প্রস্টিটিউশনটা কি ধরনের প্রস্টিটিউশন ছিল? লাইক আপনাকে রাস্তায় দাঁড়াতে হতো? হ্যাঁ। আমাকে একটু বলবেন যে কিভাবে কি করতেন? আপনি তো বলছেন ফিজিক্যালটা। না, আমি নট ফিজিক্যালি, আমি জানতে চাচ্ছি যে আপনাদের কালচারটা কি, কিভাবে কাস্টমার জোগাড় করতেন এবং কি ধরনের কাস্টমারের সাথে মিশতেন? না, মানে আমি ডান্স করতে গেলেই কেউ আমাকে পছন্দ করতো, ওর নাম্বারে ফোন যোগাযোগ করতো, তুমি কি নাচে ফাঁকে ফাঁকে আর কিছু করো? আমাকে হ্যাঁ, টাকা পেলে আমি সব জায়গায় যেতে রাজি আছি, আমার টাকা দরকার। কত টাকা দরকার? আমি কারোর সাথে কন্ট্যাক্ট করে যাই না। না, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমরা এক ধরনের কলগাল দেখেছি যারা রাস্তায় দাঁড়ায়, হ্যাঁ, দাঁড়িয়ে কাস্টমার কালেক্ট করার চেষ্টা করে। আপনি কি ওই লেভেলে ওখানে কখনো যাননি? ওখানে কখনো যাইনি। তার মানে আপনাকে যেটা করতে হচ্ছে আপনার নাচ থেকে আপনার কাস্টমার গুলো আপনি জোগাড় করতেন। ওকে। তো এরকম করতে করতে আপনার একসময় দুবাই যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হলো, আপনাকে বলা হলো যে আপনাকে দুবাইয়ে ডান্স করতে পাঠানো হবে, তাই তো? ডান্স করতে পাঠানো হবে। হ্যাঁ, তারপর? তো আমাকে মতিঝিল একটা হোটেল আছে, ওই হোটেলে খুব ওই যে ভুনা খিচুড়ি বিক্রি করে, যেটা আপনারা বেশি পছন্দ করেন। তো আমাকে গিরিল দিল, গিরিল খেলাম। তো আমাকে কোল্ড ড্রিঙ্ক দিল, কোল্ড ড্রিঙ্কস। ওকে। কোল্ড ড্রিঙ্কের ভিতর কি ছিল না ছিল আমি জানি না, তো আমি তারপর এটা বেশি পছন্দ করে খেলাম। খাওয়ার পর ভাইয়া আমি যেটা দেখলাম যে লোকটাকে 500 টাকার বান্ডিল গুনে গুনে দিচ্ছে মুস্তফাকে। যে মুস্তফা আপনাকে এরকম যাওয়ার জন্য? ওই মেয়েটা মুস্তফাকে টাকা দিল, ওই যে তানিয়া বেগম। তো টাকা দেওয়ার পর আমাকে বাসে উঠালো।
আমাকে মনে মনে বাস দিয়ে কো যাবে। আপনি কোনো কিছু বলতে পারছিলেন না না। সময়টাতে? আমি নিজেও জানি না আমি তখন কেমন হয়ে যাচ্ছে, আমার মাথা মতো সব ঘুরে যাচ্ছে। তো বাসে উঠালো, বাসে ওঠার পর এক বাসে তারেক বাস আমাকে নিয়ে গেল। তো যেখানে আমাকে নিয়ে গেছে সেটা হলো আপনার শ্যামলীতে উঠাইয়া আমাকে নিয়ে গেল আপনার যেটা বেনাফুল। ওকে। বেনাফুল বাস স্ট্যান্ডের কন্টেস্টেন্টের ওটার সাথে আমার কথা বলে, ওই মেয়ে কথা বললো। কথা বলার পর মেয়ের ব্যাগের ভিতরে ভাইয়া প্রচন্ড টাকা। তো আমি ভাবতেছি যে এত টাকা পেলে তো আমি এক রাতে মালিক হয়ে যেতাম, তো এই টাকাটি কিভাবে চুরি করা যায়। আপনি ওটা ভাবতেছেন ওই সময়? ওইসব ভাবতেছি আমি। তো মেয়ে তো আমাকে হাত উন্না দিয়ে ওই মেয়ের উন্নার সাথে বেঁধে রাখছে, তো আমি তো আর কিছু করতে পারতেছি না। তো ঘুম নৌকার এইটা যে বাসটা যে উপরে দা পার হচ্ছে ভাইয়া, ঠান্ডা আমার পশম খায় দাঁড়ায় গেছে গা। ঠান্ডা যে একটা বাতাস আসছে, জানলাটা খোলা ছিল। তো ওইটা দেখে কি আপু এটা কোথায়? কয় কেন? তুই তো এখন পেলিং আছিস। আমি আপু আমি পেলিংয়ে? আমার কত সৌভাগ্য যে আমি পেলিং উঠতেছি। আমার অনেক লাইফে আমার যে আসলো, আমার শখ ছিল যে আমি পেলিং উঠবো, তাহলে আমি মনে হয় পেলিংয়ে। তো আমার মাথা মতো তো কি খাওয়াইছে আমি নিজেও জানি না। যখন আয়নাটা খুলে দেখি নদী, ওই যে বেরি দিয়ে যে পার হয় না, ওটাকে কি বলে, বেরি নাকি? আমরা শিওর, আমি কখনো যাইনি ভাবে। বেরি দা পার হওয়ার পর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখি ভাইয়া গাছ আর গাছ। সকালবেলা আমার জ্ঞান ফিরছে, সুস্থ। আপু আমি যাব দুবাইতে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপে বসে থাক। ওই মুহূর্তে শুয়ারেছি। শোয়ার পর ভাইয়া কি করলো, আমার চুলগুলি কেটে ফেলে দিল। ওই বাসের মধ্যে? হ্যাঁ, বাসের ভিতর চুলগুলি আমার কেটে ফেলে দিল। চুলগুলি এতটুকু খুলে ফেলাইল আমার। খাওয়ার পর বাসের ভিতর আমার কাপড় চেঞ্জ। বাসের মধ্যে কাপড় চেঞ্জ করেন? আমার তো হুশ নেই। তো বেনাফুল চিলিতেছে। বাস যখন থামছে তখন বেনাফুল। পরে মনে মনে কই কি এইটা কি বেনাফুল? এই যে মানুষ যে পার হয়, এইটা কি সে বেনাফুল? তখন ভাইয়া মনে হচ্ছিল যে আমার লাইফে মনে আর কখন আমি বাংলাদেশ দেখতে পারবো না, আমি আর ঢাকায় ফিরতে পারবো না, এইটি মনে আমার জীবন আমার শেষ। তো মেয়েটা যখন ভিতরে ঢুকে, এক সিএনজি থেকে আরেক সিএনজি, আরেক সিএনজি থেকে আরেক সিএনজি, ওখানে এটাই নিয়ম। তো বাংলাদেশের কিছু টাকা ওখানে দিয়ে যায়। ওখানে কিছু লোক আছে ওর পরিচিত, বলতেছে সুস্মিতা তুমি কি আসছো এখানে? হ্যাঁ। ভালো তো, এটা মনে নয়া জিনিস নিয়ে এসছো, ভালো ইচ্ছে, ছোট আছে চলবো, মানে আমার কথা বলতেছে। কোন ভাই আমার দুইটা চোখ দিয়ে যে আমি ভাবছিলাম যে আমার মেয়ের মনে আমি আর দেখতে পারবো না, আমার জীবনে মনে আমার মেয়ের সাথে আর দেখা হবে না। তো যখন ওনারা আমাকে বর্ডার ক্রস করে, তখন বর্ডারের সামনে দুইটা ছিল এই যে বিএসএফ, আর্মিদের পোশাক পরানো। বিএসএফ? হ্যাঁ। বলতেছে क्या सुमिता नया माल है, लड़की तो बहुत छोटा है, पैसा मिलेगा, ले जाओ। যখন ভাই আমি বর্ডার ক্রস করছি, যখন ঢুকছি, তখন বলতেছে এইটাই ইন্ডিয়া, তোর লাইফ শেষ। আমি মনে হয় যে আমার লাইফে আমি কখনো আমার বাংলাদেশ আমি দেখতে পারবো না, আমার মাকে দেখতে পারবো না, আমার দুইটা মেয়েকেও দেখতে পারবো না। তো মেয়ে আমাকে একটা গাড়িতে উঠায়, হলুদ একটা গাড়ি, কলকাতার। আমি এখানে একটু থামাই আপনাকে। আপনি বললেন দুটো মেয়ে, আরেকটা মেয়ে কোনটা? সেটা হলো আমি একটা বাচ্চা পেয়েছিলাম, সেটা আমি পরের প্রসঙ্গে বলি। ওকে। তো আমাকে হলুদ গাড়িতে উঠায় কলকাতা সোনাগাছি যায় গিয়ে। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে হিন্দি পারি, তো হিন্দি ছবি তো দেখি, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কলকাতা সোনাগাছি যায় কি কাহা, হলুদ গাড়িতে আরেকটা গাড়ি ক্লোজ করার পর আমাকে নিয়ে গেল 94-এ, কলকাতা সোনাগাছি। 94-এ ওটা হলো মানে যে বাড়িটা নাম্বার 94। ওকে, 94 নম্বর বাড়ি। হ্যাঁ। কিছু কিছু মেয়েরা দেখি বাইরে দাঁড়ায় আসছে, কিছু ছেলেদের টানতেছে, কিছু কথা। পর আমি দেখতেছি আর অনুমান করতেছি, এটি মনে হয় যে টিভিতে দেখি, যে কলকাতা ছবি দেখি, যে এটা মনে হয় এটা খারাপ জায়গা, আমার লাইফে আর কখনো বাংলাদেশ রাখা হবে না। তো এক পর্যায়ে আমাকে বাড়ির ভিতরে ঢুকার পর আমাকে গোসল করালো, শাড়ি পরাইলো। শাড়ি পরার পর যে বড় সর্দার নেই তার সামনে আমার নিয়ে গেল, যে আমাকে থাপ্পড় মেরে বলে নমস্তে কর। নমস্তে মাইজি,
इसका नाम क्या है? इसका नाम पूजा घोष है। আমার নাম পূজা ঘোষ রাখছে ইন্ডিয়াতে। আর ওই মেয়ের নাম হলো সুস্মিতা বোস। ওকে, আসল নাম ছিল? আসল নাম ছিল তানিয়া বেগম। তানিয়া বেগম। ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? উনি বাংলাদেশে উনি নাকি কি বলে এটাকে, ওই যে বেরিয়েছে যে ইয়াবার ব্যবসা করতো। ওনার পরিবার কোথায় থাকে? না, ওনার হাজবেন্ড নেই। উনি ইন্ডিয়াতে অনেক গিলে হাজবেন্ড মানে ই করছে, এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড, এক রাত্রে একটা করে হাজবেন্ড বানায় ওনার কাজের সুবিধার্থে। হ্যাঁ, কাজের সুবিধার্থে। ওনার একটা ছেলে আছে, কিন্তু এই ছেলেটা কার এটা কেউ জানে না। কেউ জানে না। ওকে। তারপরে আমাকে যে রুমে রাখা হলো, আমার একটা আলাদা রুম দিচ্ছে। তো ছোট ছোট স্কার্ট পরে, মানে কি বলবো ভাইয়া, আমার লাইফে আমি এরকম কাপড় কখনো পরিনি। যেখানে আমি ডান্স করতাম, চিন্তা করতাম যে আমি তো কখনো এরকম খোলামেলা ডান্স করিনি, আর কেউ আমার গায়ে হাতও দেয়নি। তো এইসব কাপড় পরে আমি কিভাবে রাস্তা দাঁড়াবো? তো রাস্তাও না, বাড়ির ভিতরে প্রথম যে কাস্টমারটা আসলো, মেয়েদের দালাল, হ্যান্ডব্যাগ পরে, এই যে ও বাইক চালায় না, হ্যান্ডব্যাগ পরে আসলো। তো বলতেছে সুস্মিতা যে দেখো বাবু, ये नया माल है, इसको अभी तक कोई हाथ नहीं लगाया, तो तुम सेट कर दो। कहा ठीक है, कितने रुपया? 550 में। 550 रुपया है, दे दो। তো 550 টাকা দিল। দেওয়ার পর ওই লোকটা আমার সাথে এই করলো, বাধ্যমূলক আমাকে করতে হচ্ছে ভাইয়া, কারণ এখন আমার যান বাঁচাতে হবে। তো রাত্রে একটা কাস্টমার আসলো আর বলল কি, नया माल कौन है? कहा ये है, इसका नाम क्या है? पूजा है, कहा इसको भेज दो। রুমে গেলাম, যাওয়ার পর ওনার পাও ধরে বললাম যে ভাইয়া আমি ম্যারিড, আমার একটা বেবি আছে, আমার ইস দিন আমি কই নেই হ্যাঁ ওই বেটি কি ছাড়া, তো যেমনি হোক আমাকে বাংলাদেশে পৌঁছে দেন। তো আবার ওটা কিছু কিছু বাংলা বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাংলাদেশ পৌঁছে দিব। আবার এইভাবে কথা, মানে হিন্দি তো বলতে পারে না, কলকাতার ভাষায়, তুমি কেন চিন্তা করো না, আমি তোমাকে বাংলাদেশ পৌঁছে দিব। তো এক পর্যায়ে গেল কি, মানে এক এক দিনে আমি এক এক জন্মদিন পালন করি, মানে আমার তো জন্ম পরিচয় আমি নিজেও জানি না। কাউকে বলে 1 বৈশাখ আমার জন্মদিন, কাউকে বলে জানুয়ারি মাসে আমার জন্মদিন, কাউকে বলে আমার 30 তারিখে জন্মদিন। তো ওখানে আমার 30 তারিখে, যেমন 2011তে আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তখন ছিল কালী পূজা। তো ওখানে বললাম যে আমার 30 তারিখে বার্থডে হ্যাঁ, তুমি কি आओगी? ওই ছেলের নাম ছিল আবার পাবন। কাহা आओगी না, তুমকো শাদি করুঙ্গি। মনে মনে কই কি কেউ কি বিয়ে করবো খারাপ মেয়েদের, এরা মনে আমার লাইফটা তাহলে সুন্দর হয়ে যেত যে খারাপ মেয়েদের যারা বিয়ে করে। তো আসছে, আসার পর সিঁদুর নিয়ে আসছে, মঙ্গলসূত্র নিয়ে আসছে, শাড়ি নিয়ে আসছে আমার জন্য। কোন ছেলে? যে ছেলেটার আপনি পা ধরে কান্নাকাটি করলেন? ও আমাকে বিয়ে করার জন্য। বিয়ে করতে চাই আপনাকে? হ্যাঁ, বিয়ে করতে চাই। বিয়ে করে মানে এইসব ব্যবসাতে নামানোর জন্য, ওদের এটা ব্যবসা। বিয়ে করে ব্যবসাতে নামাবে ঠিক বুঝলাম না। মানে ওখানে একটা নিয়ম হলো ইন্ডিয়াতে, আপনার কলকাতাতে ভাইয়া আপনাকে বলি যে ছোট ছোট মেয়েদের এইসব পথে নামা দেয়, যদি কাজ না করে তাহলে মারধর করে। আমি যেটি দেখে আসছি সেটা, যদি আমি আমার হাতে মোবাইল ছিল না, নাহলে ভিডিও করে আপনাকে দেখাইতাম, ছোট ছোট পিচি পিচি মেয়েদের এসব কাজ করানো হয়, এই প্রস্টিটিউশন। হ্যাঁ। তো বিয়ের সাথে এটা সম্পর্ক কি? মানে বিয়ে করে ওদের লাইফে নিয়ে যাবে, ওরা আবার এই ব্যবসা নামাই দিবে, মানে বৈধ একেবারে বউ হিসেবে। বউ হিসেবে, বউ কাজ করবে, স্বামীরা বসা খাবে। ওকে। যেমন তানিয়া বসা বসা কাজ করে, স্বামী খায়। তানিয়ার অনেকগুলি হাজবেন্ড, হিসাব নেই। এরকম প্রতি রাতে এরকম করে একটা করে কাস্টমার আসে, আমাকে পছন্দ করে, কেউ বিয়ে করতে চায়, কেউ আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে এখান থেকে মুক্তি করবে, কিন্তু কেউ পারে না। ওই তানিয়া বলতেছে প্যার করতি হো, রন্ডি গো কই প্যার করতি হ্যাঁ, এসে বলতি। তো যখন বললো যে ভাইয়া রন্ডি, তো আমি আবার সব বকা বুঝি না। তো ওই যে ঢাকার ভিতরে বকাবকি করতো মেয়েরা। তো এক পর্যায়ে দেখা গেল ওই ছেলেটা আসছে, আসার পর আমাকে টয়লেটে রেখা দিচ্ছে। তো ডেকে রাখার পর আমাকে উলঙ্গ করে, শরীরে কাপড় নেই, টয়লেটের ভিতর ঢেকে রেখেছে কে? তানিয়া। তানিয়া আমাকে ভিতরে আটকে রাখছে, কাউকে দেখতে দেবে না আমাকে, আটকে রাখছে। আটকা রাখার পর তো ওই ছেলে জিজ্ঞেস করতেছে পূজা কাহা হ্যাঁ, এক লড়কা কে সাথ ও ভাগ গিয়া, আবি নেই আয়েগি, ও ভাগ গিয়া বাংলাদেশ চলে গিয়া। আমি কিন্তু সব শুনতেছি বাথরুমে বসে বসে। তো আমি চিল্লাইতেছি কি আমার চিল্লান শুনে না। তারপর যে দেখা গেল কি বাইরে পুলিশ হাঁটতেছে। পুলিশ হাঁটার পর ভাইয়া আমি আবার কি করছি, হাতে মিদে উন্না পেঁচে, আমি খুব মানে আমার জিদ প্রচন্ড রাগ, এত জিদ উঠলে মানে শরীর ঠান্ডা হয় না, এত রাগ। তো
তো হাতে মেয়েদের উন্না পেঁচে আয়না মেয়েদের ঘুষা মারছি। ঘুষা মারার পর আয়না বাইরে দিয়ে ছিটা পুলিশের মাথায় পড়ছে। আমি বলছি যে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে এখানে যেভাবে হোক আমাকে বাঁচাও। তো পুলিশ মনে গেছে যে अभी अभी इस रूम से कोई लड़की आवाज कर रही है मुझे बचाओ बचाओ बचाओ, कौन है लड़की? আল্লাহ পরে বাথরুমে থাপড়াইতেছে, বাথরুম খুলে দেয়, আমি পুরো উলঙ্গ, আমি এভাবে বসে রয়েছি ভাইয়া। তো বসার পর ওই লোকটা বলতেছে এ লড়কি মালকিন कौन है? আলম বললাম জি ভাইয়া ও লড়কি है, বাংলাদেশ में इसका नाम तानिया बेगम है, आया इसका नाम सुष्मिता है, ठीक है। পরে বললো যে তোমাকে কত টাকা থেকে আনছে? আমি বলছি 21,000 টাকা দিয়া। তোমার ঢাকায় কে কে আছে, বাংলাদেশে কে কে আছে? আমাদের কি বলতো জানেন? বেঙ্গুলি। ये लड़की बेंगुली है, कितने रुपया में खरीदने लिया? 2100 रुपया, 21,000 में। तुम कौन कौन है? मैंने बोला मेरे दुनिया में कोई नहीं है, मेरी एक बेटी है, আমার একটা মেয়ে আছে, ওই মেয়ে আমার সবকিছু, আমার আপন বলতে কেউ নেই। তো ওনারা কি করলো, আমাকে কাপড় পেঁচাইয়া থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গেল, ওই মেয়েরও নিয়ে গেল, ওই মেয়ের লগে যে ছেলেটা ছিল ওই ছেলেটাও নিয়ে গেল, আরেকটা মেয়ে ছিল বাংলাদেশের, ওই মেয়েরও নিয়ে গেল। ওই যে মেয়েটা নিয়ে গেছে ওই মেয়ের নাম ছিল আবার কথা। কথা ছিল ওই মেয়েটা মনে করেন বাংলাদেশেতে এতটুকু কালেতে মেয়েটারে নিয়ে এসে এই অবস্থা করছে। তো ওর কি ফ্যামিলি ছিল বাংলাদেশে? হ্যাঁ, আর সব ছিল। কিভাবে নিয়ে আসলো ওকে? ওকে চাকরির কথা বলে, কাজের বাসা বাড়ি কাজের কথা বলে নিয়ে আসছে। আসা মনে করেন এখন ওর 12 বছর হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। মানে ও যখন সাবালিকা হয়নি তখন থেকে ওখানে ওকে রেখে এখন এই কাজ করাইছে। পারভার্টনেস যে কত মারাত্মক হতে পারে বলার কোনো ভাষা নেই, কি মন্তব্য করবো খুঁজে পাচ্ছে না এবং ব্রেন কাজ করছে না। তারপরে আপনার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে থানার ভিতরে টর্চার করতেছে মহিলাটা, যে রান্ডি তোর লিগা আজকে আমার সপ্তাহের লাইফটা নষ্ট হইব। হ্যাঁ, তানিয়া আমাকে মারতেছে, আর ওই লোকটা আমার মারতেছে। ওই লোকটার নাম ছিল বাবু। কোন লোকটা এটা? ওই যে তানিয়ার হাজবেন্ড। ওটা কিন্তু ওর আসল হাজবেন্ড না, নকল। মানে টাকার জন্য ওকে রাখছে। তো তানিয়া ওখান থেকে আমাদের মেডিকেল রিপোর্ট করাইলো। সকালবেলা আমাকে কোর্টে নিয়ে যাবে, দমদম কোর্টে। ওটা ছিল আপনার বারাসাত থানা, ইন্ডিয়ার 1 নম্বরই বারাসাত থানা। তো ওখান থেকে নিয়ে গেল, আমাদের মেডিকেল রিপোর্ট করাইলো। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি প্রেগনেন্ট? আমি কই না। তুমি কোন মাসে কি হয়েছিল সব ভাঙা বলো। আমি বলছিলাম না আমি হই না, আমার শরীর বন্ধ আছে। 5 বছরের জন্য আমি যেটা করছি যে আমার সন্তান হবে না, যে সবার সাথে তো এই কথা, 5 বছরের জন্য আমার সন্তান হবে না, এটার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম। তো ওনাদের আবার বলিনি যে আমার কোনো রোগ নেই। আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি যেই সন্তান বিরতিকরণ যে ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন, এটার পরে আপনি এক ধরনের ওয়ার্ড আছে ইংরেজিতে সেফ সেক্স বলে, যে নিরাপদ যৌন সম্পর্ক, আপনি নিশ্চয়ই জানেন এটা। এই যে আপনি যেটা বর্ণনা দিচ্ছেন, যে ধরনের কাস্টমারদের সাথে আপনি মিশতেন, তাদের সাথে কি আপনার সম্পর্কটা নিরাপদ ছিল? কারণ আপনি নিশ্চয়ই এইডস রোগের কথা জানেন, বিভিন্ন ধরনের রোগ হওয়ার সময়, কারণ একজন মানুষের শরীরে যদি এই অসুখগুলো থাকে তাহলে ওটার যে ভাইরাসটা আছে সেটা ফ্লুইড দিয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু একইভাবে আপনার শরীরে যদি সেটা থাকে, যারা আপনার সাথে কাজটা করছে আপনার শরীরে ফ্লুইডটা তাদের শরীরে প্রবেশ করে, তাহলে তাদের ওই ভয়াবহ রোগটা হতে পারে। না ভাই, আমি দেখা মানে মানুষকে যে ডাক্তারের যেটা, আমি কিছু 2 মাস আমি মিরপুর হাসপাতালে চাকরি করছিলাম নার্সের। তো ওনারা আমার কাজ দেখে অনেক সন্তুষ্ট হয়েছে, যে মেয়েটা তো ভালোই কাজ জানে, মেয়ে তো পড়ালেখা জানে, এত সুন্দর কাজ কিভাবে জানে, সুই কিভাবে দিতে হয় না দিতে হয়, এবং স্বামী স্ত্রীরা যে মিলেমিশে করে সেটার মধ্যে কি করতে হয় সেটাও জানি। আমি ওইটা ছাড়া ইউজ করি না। মানে আপনি যে সম্পর্কটা ছিল আপনার সেটা নিরাপদ সম্পর্ক ছিল আপনার ধারণা মতে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি হলো ইন্ডিয়াতে? তারপর আপনার ইন্ডিয়াতে ওখানে আমাদের নিয়ে গেল দমদম কোর্টে, বারাসাত কোর্টে নিয়ে গেল। বারাসাত কোর্টের থেকে কোর্টের ভিতর আমার ইচ্ছা মতো মারতেছে। কোর্টের পুলিশ কি করছে তাহলে? না, আমরা যে গারো তো একটা এক গারদের মধ্যে সবগুলোকে রেখেছে। ওকে, গারোদের ভিতরে আছি, তো গারোদের আমাকে লাথে থাসি করতেছে। পরে বলছে আমার কি দোষ, তোমরা কেন আমাকে বাংলাদেশেতে নিয়ে আসছো? আমি তো বাংলাদেশে আমি যেতেছিলাম দুবাইতে, কিন্তু তোমরা যে এখানে আমাকে বিক্রি করে ফেলবে সেটা তো আমি জানি না। তো এমন করতে 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 আমাকে নিয়ে গেল কোথায়, আমরা সবাই মিলে গেলাম দমদম জেলখানায়। 8টা মাস ভাইয়া আমি জেল খাটছি। আমার লাইফে আমি কখনো জেলখানা দেখিনি। জেলখানা আমি কাঁদছি আর খালি বলছি, আল্লাহ আমি যদি কোনো ভালো কিছু করে থাকি তো আমাকে জেলতে মুক্তি করে দিও, আমি যদি কারো উপকার করে থাকি তো উপকার প্রতিদান আমাকে দিও, আমি কারো ক্ষতি করিনি, ঠিক আছে, মানুষ আমাকে ক্ষতি করছে।
8টা মাস জেল খাটছি। ওখানকার এক জেলারকে আমি বলছি, বাবা मेरे तो दुनिया में कोई नहीं है, मैंने आपको बाबा बोला तो आपको कुछ माइंडे लगा, कोई नहीं, कोई তোমার হাজবেন্ড নেই, মানে উনি আমাকে বাংলা বলতেছে, আমি বলতেছি আমি কই না আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড মারা গেছে। ওনাকে বলছি যে মারা গেছে। এখন যেটা মানুষের কাছে বলি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওর সাথে আমার কোনো রিলেশন নেই, মারা গেছে, আমার একটা মেয়ে আছে, আমার আব্বু আম্মু কেউ নেই। কে বলছে তোমার কেউ নেই? আমি আছি না, আমি তোমার বাবা না, সমস্যা নেই, চিন্তা করো না। তো ভাই ওখানে দুবলা কাটতাম, বাথরুম গোসলখানা দিতাম, সবার কাপড় চোপড় ধুয়ে দিতাম। তো কিছু জেলার আমাকে টাকা দিত, কোকেন্ট, কাগজের কোকেন্ট দিত। তো বাইরে গেলে ওটা আবার টাকা হয়ে যেত, টোকেন, ওটাকে টোকেন বলে। হ্যাঁ, তো ওটা দিয়ে 5 টাকা দিয়ে পাউডার কিনে খেতাম, 5 টাকা দিয়ে দুধ কিনে খেতাম। এখনো 5 টাকা প্যাকেট দুধ, 5 টাকা করে ডিম। তো যখন লিলিস পাইছি, ওই লোকটা ওরা সবাই লিলিস পাইছে, যে তুমি তো আজকে লিলিস পেয়ে গেছো গা। তো ভাইয়া যখন লিলিস পাইছি, আমার মনে হয় লাইফে প্রথম কেউ আমাকে আদর করতেছে, বুকে টেনে কান্না করতেছে। যে একটা সন্তানকে কিভাবে আদর করে, সে আদরটা সেদিন আমি পাইছি। যে মা, তুমি কখনো যদি আমার কথা মনে করো তো কলকাতায় এসো, আমি তোমাকে সাহায্য করব। যে তোমার তো মা নেই, বাবা নেই, আমি তোমার আজকে সব। ওই লোকটা আমাকে বলল। ভদ্রলোকের নাম কি ছিল? ভদ্রলোকের নাম ছিল আপনার মনে নেই আমার। ওকে। উনি আমাকে অনেক আদর করছে, জেলখানে আমি আমাকে চেক দিচ্ছে। কিন্তু কিছু কিছু মেয়েরা দেখতাম পুলিশদের সাথে যা করতো, কিছু কিছু মেয়েরা আবার দেখতাম ওখানে প্রেগনেন্ট হয়ে যেত, কিছু কিছু মেয়েরা ওখানে বাচ্চা হয়ে যেত। বাচ্চাগুলো কি হতো? বাচ্চাগুলো ওখানে দিয়ে দিত, জেলখানে দিয়ে দিত মানুষদের। কিন্তু কার বাচ্চা, কিসের বাচ্চা কেউ জানতো না। তো মনে হতে ভয় লাগতো যে আমার কি এরকম হবে, এরকম কি আমার সাথেও করবে। পরে যখন ওই জেলারটা বলে যে তোমার সাথে কোনো কিছু হবে না, তুমি চিন্তা করো না। উনি জেলার ছিলেন ওখানকার জেলার ছিল। ওকে। তো ওখানকার সবাই আমাকে আদর করছে ভাইয়া। আমি কিছু ওই যে এখন হাসির কথা কি, কিছু বাচ্চাদের কান্না করতে পারি, তারপর কুকুরদের ডাক দিতে পারি, তারপরে ছাগলদের ডাক দিতে পারি। তো ওনারা আমাকে আবার ভালোবাসতো, এরকম এগুলো শুনে শুনে ওনারা ভালোবাসতো। ওনাদের মানে মন জয় করতাম। তারপরে দুবলা কাটতাম, গাছ বুনতাম, গাছে পানি ডালতাম। তারপরে যারা বুড়ো তাদের গোসল করাই দিতাম, আমি নিজে ডইলা গোসল করে দিতাম। একদিন দিত মাছ, একদিন দিত ডিম, আর একদিন দিত আপনার মাংস। আবার ওখানে আমরা রান্না করে খেতাম। রুটি দিত ভাইয়া, রুটি মিলেও মেডিসিন, সব খাবারের ভিতরে মেডিসিন। কেন দিত, কিসের জন্য দিত জানতাম না, পরে জানতাম যে যেটা সেক্সের জন্য, মানে সেক্স ডিমান্ডটাকে ডিক্রিজ করার জন্য। হ্যাঁ। তো যখন আমি লিলিস পাইছি, জেলাটা আমাকে ধরে অনেক কান্না করলো, যে বলল যে যখন তোমার প্রয়োজন পড়বে তুমি আমাকে বলো, আমি তোমাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসবো আমার কাছে রাখার জন্য। কিন্তু ভাই আমি আর যেতে চাই না। তখন এখান থেকে লিলিস পাইছি, ওই মহিলাটা যে তানিয়া বেগম, সে আমাকে বলে তোকে তো বাংলাদেশে পাঠানো হবে না, তোর কিডনি বেচবো, চোখ বেচবো, তারপরে টাকা ঋণ শোধ করবো। আমি যখন শুনি যে আমার কিডনি বিক্রি করা হবে, চোখ উঠানো হবে, তখন আমি ভাবি যে আল্লাহ, আমার মনে হয় লাইফে মনে আমার মেয়েকে আর দেখতে পারবো না এই চোখ দিয়ে, আমার মেয়েকে মনে হাত দিয়ে আমি আদর করতে পারবো না। তখন দৌড় পেরে হাওড়া ব্রিজ আছে না, ওইখানে চলে যাই। তখন গিরি গিরি শীত, বৃষ্টি পড়তেছে, শরীরে কাপড় নাই, এভাবে কোকড়া হয়ে কাঁদতেছি। তো যেদিন আমরা ছাড়া পাই, ওদিন ওই লোকটা ছাড়া পায়। ঠিক আছে, আমি আমার টিপসে এখনো মানে দেখাইছি। তো বলতেছে, মানে বাংলা কথা বলতেছে, এই মেয়ে তুমি কাঁদতেছো কেন? আমি কই ভাইয়া একটা রাতকে আপনার বাসা আমাকে রাখবেন, খুব বিপদ, আমি একটা মেয়ে হয়ে কোথায় যাব, যদি কেউ আমাকে মেরে ফেলে, কেউ যদি আমাকে নিয়ে বিক্রি করে ফেলে। আবার তুমি কি জেলে থেকে ছাড়া পাইছো? আমাকে হ্যাঁ ভাই, এই যে আমার হাতে টিপস হয়ে আছে, আমি জেলে থেকে ছাড়া পাইছি। আমিও তো আজকে জেলে থেকে ছাড়া পাইছি। ওর নাম ছিল আবার আশিক। ও আবার বলতেছে যে চলো আমার বাসায়। তো ভাইয়া ওর রুম দেখে আমার লাইফে আমি এত বড় রুম দেখিনি। এই যে রুমটা আমার জন্য, আর পাশের রুমটা হলো ওর। কিন্তু ও যে আমার গায়ে হাত দিবে এটা পর্যন্ত করেনি, বোনের চেয়ে বেশি দেখছে। বাংলাদেশের রান্না করে যে খাওয়াইছি ভাইয়া, ওর লাভার সাথে আমাকে কথা বলাইছে। ওর লাভার বলতেছে যে বোন তুমি চিন্তা করো না, ও তোমাকে যেভাবে হোক পৌঁছায় দিবে বাংলাদেশ, তুমি বাংলাদেশ চলে যাও, এখানে থাকলে কোন একটা বড্ড মেয়ে এখানে থাকলে খারাপ হয়ে যাবে। তো ভাইয়া একটা নাম্বার ছিল আমার, কার নাম্বার ছিল জানেন? আমার ওস্তাদের নাম্বার। কোন ওস্তাদ? নাচের ওস্তাদ? হ্যাঁ, নাম হলো সুমন। হ্যাঁ।
ওনার নাম্বারটা মনে ছিল, আমার কারো নাম্বার মনে ছিল না। উস্তাদের সাথে কথা বললাম। এই উস্তাদ যেও আপনাকে শারীরিক সম্পর্ক থেকে বাদ দেয়নি? না, উনি আমার সাথে কিছু করেনি। কিছু করেনি? না, উনি আমাকে বোনের মতো দেখছে। ওকে। এখনো সেটা দেখে। আমি ফোন দিলাম, উস্তাদ আমার জন্য কাইন্দা দিচ্ছে যে তুই কবে আসবি বাংলাদেশে। উস্তাদ আপনি যেমনে পারেন আমার জন্য কিছু টাকা পাঠান। কয় টাকা তো এখান থেকে পাঠানো যাবে না, তুই এক কাম কর, ওনারকে বল তোকে টাকা দেওয়ার জন্য। তো যাকে আমি ভাইয়া বলছি উনি আমাকে 16,000 টাকা দিচ্ছে। 16,000 টাকা? হ্যাঁ, 16,000 টাকা দিচ্ছে, সব ইন্ডিয়ার টাকা। তো আমি তো ইন্ডিয়ার টাকা কত ভাঙলে কত হয় আমি সেটা জানি না। দেওয়ার পর বলতেছে এক মহিলার সাথে যাবা, উনি তোমাকে ওনার বাসায় সন্ধ্যার দিকে তোমাকে ওখানে পৌঁছে দিবে। বর্ডার ক্রস করতে পারতাছি না ভাইয়া, বর্ডারের মধ্যে সব ইটা খাড়া হয়েছে, কি জানি বিএসএফ। হ্যাঁ, বিএসএফ রা খাড়ানো। তো বিএসএফ রা খাড়ানো, তো উনি বলতেছে যে তুমি তো হিন্দি কথা পারো, তোমাকে জিজ্ঞেস করলে তুমি উত্তর দিও। আমাকে ঠিক আছে। তো খালি বাবার লোকনাথের নাম নিচ্ছি, আমি লোকনাথের খুব ভক্ত। তো বাবা লোকনাথ? হ্যাঁ। আপনি জানেন না আপনি হিন্দু না মুসলিম? না, আমি নিজেও জানি না। ওকে। আমি এখনো যে দুর্গাপূজা আসলে দুর্গাপূজা মিদে শরিক হই, ডান্স করি, পূজা করি। কালী পূজার মিদে যোগান দিই। সবাই বলে যে তুমি কি হিন্দু, তুমি তো মুসলমানরা কখনো তো উড়ু করতে পারে না, তুমি কেন করো? আপনি ওটা করেন, আপনি মুসলিম যে রীতিগুলো সেগুলোও পালন করেন? কি করবো ভাইয়া এখন? আপনি নামাজ পড়েছেন কখনো? হ্যাঁ, নামাজ পড়ছি। ওই যে আল্লাহ আল্লাহ বলে যতটুকু আল্লাহ যতটুকু সূরা কালাম তো কিছু আপনাকে কেউ কখনো শেখায়নি? না, মানে এতটুকু জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই। এর বাইরে আপনি কিছু জানেন না? এর বাইরে আর কিছু জানি না, এটা শিখছি মানুষের দেখা দেখি। ওকে, তারপর কি হলো? তো উনি আমাকে 16,000 টাকা দিল। তো 16,000 টাকা দিয়ে বলল যে একটা মহিলা আসছে আমার বাসা কাজ করে, তো তুমি ওর সাথে যোগাযোগ করো। ওই মহিলাকে ফোন দিয়ে আনাইছে। তো আনার পর বলল যে মাসি ওকে যেভাবে পারো বাংলাদেশে পৌঁছে দাও। তো বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য বলতেছে ওর কাছে কি আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, ও যেতে পারবে। তো যাওয়ার পর ওই মাসি তার বাসা নিয়ে গেল। তো আমার একটাবার চুরির অভ্যাস ছিল ভাইয়া, মানে যেকোনো কিছু দেখলে আপনি চুরি করতেন? হ্যাঁ, সুন্দর একটা জিনিস দেখলাম চুরি করতাম। তো এখানে ছিল আবার সিঁদুরের কোটা, ওটা ছিল আবার চান্দির। ওটা আমি আবার লগে নিয়ে আসিনি। যে মহিলার বাসা আমাকে নিয়ে গেছে ওই মহিলা ছিল আবার প্রেগনেন্ট। হ্যাঁ, ওই মাসির ছেলের বউ। তো মাসির ছেলের বউকে আমি আবার দিয়ে দিলাম যে বৌদি এটা আপনি রেখে দেন, আপনার কাজে দিবে, আপনি সিঁদুর শুধু রাখলে কপালে দিতে পারবেন, এটা রেখে দেন। কইটা কই পাইছো? আমাকে যেখান থেকে পাই, আপনাকে আমি গিফট করছি, এটা রেখে দেন। রেখে দেওয়ার পর আমাকে পুরান কতরি কাপড় চোপড় দিল। তো আমি তো এগুলি পরার অভ্যস্ত নই, যে ছিঁড়া ফাড়া কাপড় আগে যেটা পরছি এখন তো সেটা পরবো না আমি। তো ওইটা আমি গাঠি বেঁধে নিয়ে আসছি। তো জেলখানা যে আমি ছিলাম, জেলখানা বসে যে একটা খেতা সিলাই করছিলাম, এই খেতাটা আমি লগে করে নিয়ে আসছি। আমাকে নিয়ে গেল কোথায়? বর্ডার যখন আমি ভিতরে ঢুকলাম তো বেশিবরা জিজ্ঞেস করতেছে এ লড়কি कहाँ जाओगी? मैंने बोला मेरे एक दीदी रहती है यहाँ पर, वो प्रेग्नेंट है, उसको पास जाएंगे। कहाँ पर तेरा दीदी? हमको उधर। नाम क्या है? हमको दीदी का नाम पूजा है। तुम्हारा नाम क्या है? मैंने बोला मेरा नाम तानिया